4 সে প্রায় ১ বছর আগের ঘটনা। তখন ডক্টর খালেকের সাথে সুদীপ্তর পরিচয় সবে সূত্রপাত। সুদীপ্ত তখনও জানতেন না যে ডক্টর খালেক আধুনিক পাকিস্তানি মুসলমান। সেজন্য কথায় কথায় ভারত বিদ্বেষ প্রচার করে থাকেন। কখনো নামাজ রোজা করেন না। তার বিনিময়ে হিন্দুদের মালাউন বলেন এবং একাধিক রমণী সংসর্গকে জায়েজ বিবেচনা করেন। এমনিতে লোকের সাথে মেশেন কম, কিন্তু মেয়েদের সাথে অতি তুচ্ছ বিষয় নিয়েও গল্প করতে পারেন ঘণ্টার পর ঘণ্টা। সেক্ষেত্রে তিনি পরম অসাম্প্রদায়িক। মেয়েদের জাতি ধর্ম নিয়ে কোনো প্রশ্ন কখনো তার মনে জাগে না, এবং কেবলই যে মেয়েদের সাথে তিনি গল্পই করেন এমন নয়, সেই সঙ্গে কুমারিত্ব মোচনের পটুত্বের নাহি তাহার সীমা। একাধিক রমণী সম্ভোগ কন্নবী করেননি শুনি? ডক্টর খালেক তর্ক করে থাকেন। তারা তৎকালীন যুগের রীতি অনুসারে একাধিক বিবাহ করতেন অথবা একাধিক কৃতদাসী রাখতেন। এখনকার সমাজে ওইসব অচল। অতএব এখন যেটা জায়েজ আমরা তাই করব, গোপনে প্রেম করব আমরা। এসব কথা অসার যতই হোক, শুনতে ভালো লাগে, এবং সে ভালো লাগার জন্যই সুদীপ্ত কখনো তর্ক করেন না, কেবল শুনেন। কথা বলে লাভ কি? ডক্টর খালেকের মেজাজটাকে সুদীপ্ত ক্রমে ক্রমে চিনেছিলেন। অতএব তিনি বেশি কিছু না বলে মাঝে মাঝে কেবল নিরীহ প্রশ্ন তুলে তার কথা বলার ধরাটাকে অক্ষুণ্ণ রাখতে সহায়তা করেন। সুদীপ্ত যে তাকে কেবলই তাতিয়ে তুলে কিছু কথা বলিয়ে নিতে চান, এটা ডক্টর খালেক টের পান না। বরং সুদীপ্তর মধ্যে তার একজন অনুরক্ত ভক্তকে লক্ষ্য করে পুলকিত হন। আর সুদীপ্ত প্রশ্নও করেন ভারী চমৎকার। ওই প্রশ্ন কানে শুনেও সুখ আছে। আচ্ছা ডক্টর খালেক, মেয়েদের আপনি ভোলান কি করে? কথা দিয়ে, সিরেফ কথার কায়দা। বুঝতে পারলাম না, একটু নমুনা শুনিয়ে দেন। বুঝলেন না? তবে একদিনের ঘটনা বলি শুনুন। একদিন একজনকে বললাম, বাসায় আজকাল একা আছি, আজ বিকেলে এসো বেড়াতে। বললেন এ কথা? মেয়েটি চটবে না? চড়তে পারত, কিন্তু চটেনি। আর চটলেই বা কি, বুঝতাম এখানে সুবিধা হবে না, অন্য মেয়ের খোঁজ করতাম। আরে সাহেব, এসব ব্যাপারে সেন্টিমেন্টাল হতে নেই, বুঝলেন? রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষা করছেন, দেখলেন বাসটা খালি নেই, সেই জন্য তখন মন খারাপ করে বাড়ি ফিরে যাবেন নাকি? পরবর্তী বাসের জন্য একটু অপেক্ষা করুন, শিগগিরই পেয়ে যাবেন। এ তো হক কথা। আচ্ছা, তারপর মেয়েটি কি বলেছিল? হ্যাঁ, সেই মেয়েটি আমার কথা শুনে কিরকম একটা ভঙ্গি করেছিল, চোখ মুখের, তা বর্ণনা মাসাধ্য। অনুকরণ করে দেখাতেও পারব না। মেয়েরাই পারে ওই রকম করে চোখ মুখ বাঁকাতে। বাঁকা চোখে আমার পানে তাকিয়ে এসে বলেছিল, বলছেন যেতে গেলে কি হবে তা শুনি। আচ্ছা, এবার বলুন তো, এ কথার উত্তরে আপনি হলে কি বলতেন? কি বলা যায় এক্ষেত্রে? সুদীপ্ত যেন ভেবে পেলেন না, তবু বললেন, আমি হলে বলতাম, কি আর হবে, গেলে ভালো লাগবে। রাবিশ, আপনি নাকি কবিতা লেখেন। ওই কথা বললে সঙ্গে সঙ্গে সে রেগে সরে যেত আপনার কাছ থেকে। আমি কি বলেছিলাম জানেন? সঙ্গে সঙ্গে বলে উঠেছিলাম, তুমি গেলে আমার সাইবেরিয়ার শীতে 1 হাঁটু ফাল্গুনের উদয় হবে। এই হচ্ছেন ডক্টর খালেক। নিজেকে তিনি বৈজ্ঞানিক বলে প্রচার করে থাকেন। প্রায় কথায় কথায় বলে থাকেন, আমরা পলিটিক্সের কি বুঝি, আর সাহিত্যেরই বা কি বুঝি, আমরা কাঠখোটা বৈজ্ঞানিক মানুষ, ইত্যাদি। ঠিকই তো, এমএসসি ক্লাসে যখন বিজ্ঞান পড়ান তখন বৈজ্ঞানিক বই কি? এই বৈজ্ঞানিক সাহেব সাহিত্য কিংবা পলিটিক্স বোঝেন না, কিন্তু একটি জিনিস বোঝেন, অন্তত বোঝেন বলে দাবি করেন, সেটা ইসলাম। ইসলামের খেদমতের জন্য পাকিস্তান হয়েছে, আর পাকিস্তান বানিয়েছেন কায়েদে আজম, এবং পাকিস্তানের রক্ষক হচ্ছে সেনাবাহিনী। অতএব ইসলাম, কায়েদে আজম, পাকিস্তান ও পাকিস্তানের সেনাবাহিনী, এদেরকে বিনা বিতর্কে মেনে নিতে হবে, ঈমানদার হতে হবে। খালেক সাহেবের মতে পাকিস্তানি মুসলমানের ঈমানের 5 স্তম্ভ হচ্ছে আল্লাহ, আল্লাহর রসুল, কায়েদে আজম, পাকিস্তান আর পাকিস্তানের সেনাবাহিনী। এই 5-এর উপর অগাধ আস্থা স্থাপন করে খালেক সাহেব খাঁটি মুসলমান, অবশ্যই পাকিস্তানি মুসলমান। এই 5-এর বিরুদ্ধে কোনো সমালোচনা খালেক সাহেবের মতে বিলকুল হারাম। সুদীপ্ত প্রথম দিকে এত জানতেন না, তাই প্রথম পরিচয়ের দিনই বেঁধেছিল একটা গণ্ডগোল। তার আগের দিন একটি কাণ্ড ঘটে গেছে বিশ্ববিদ্যালয়ে।
জামাতে ইসলামের একদল ছাত্র অন্য একটি ছাত্র প্রতিষ্ঠানের আয়োজিত একটি সভা পণ্ড করতে গিয়ে মারামারি বাঁধিয়েছিল। সেই মারামারিতে মারা গেছে জামাতে ইসলামেরই একটি ছাত্র। জামাতে ইসলামের ছাত্র মারা গেছে। পাকিস্তানের পাক মাটিতে ইসলামের এত অপমান! ডক্টর খালেক যে কি পরিমাণ ক্ষুব্ধ হয়েছিলেন বেচারা সুদীপ্ত সেটা জানতেন না। অতএব আপন অজ্ঞাতেই সুদীপ্ত একটি গুনাহ করে ফেলেছিলেন। ডক্টর খালেকের একটি উক্তির প্রতিবাদ করেছিলেন। ডক্টর খালেকের বক্তব্য ছিল, শহীদের রক্ত যেখানে পড়েছে সেখানে মসজিদ বানাতে হবে। ছেলেরা তো নিজেদের মধ্যে মারামারি করে মরল, ওইভাবে কেউ মরলে তাকে শহীদ বলা যায় নাকি? শহীদ মানে তো... কথা শেষ করতে পারেননি সুদীপ্ত। কথার মাঝখানে খালেক সাহেব বলে উঠেছিলেন, আলবাত শহীদ বলা যায়। পাকিস্তানের সংহতি যারা নষ্ট করতে চায় তাদেরকে রুখতে গিয়েই তো মূর্তি হলো ছেলেটাকে। তাহলে সে শহীদ হবে? তাও হবে না। সুদীপ্ত তর্ক তুললেন। তর্কের খাতিরে যদি ধরেও নিই যে বিপক্ষ দল পাকিস্তানকে দুটুকরো করতে যাচ্ছিল, তাহলেও সে শহীদ হয় না। কেননা শহীদ মানে... আপনার মানে রাখুন, পাকিস্তান মানেই ইসলাম, ইসলাম মানেই পাকিস্তান। অতএব যে ছেলে ইসলামের সংহতি বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছে সে শহীদ। না, এগোনো আর ঠিক নয়। সুদীপ্ত দেখলেন অনেক অপ্রীতিকর প্রসঙ্গ এসে যাচ্ছে। সেটাকে এড়াবার জন্যই তিনি এবার ডক্টর খালেকের কথায় সায় দিয়ে বললেন, হ্যাঁ, ওইভাবে ভাবলে ছেলেটি অবশ্যই শহীদ হয়েছে। ওখানে এখন আপনারা আরেকটা শহীদ মিনার তুলতে পারেন। ইতিপূর্বেই যে ডক্টর খালেক সেখানে মসজিদ বানাবার কথা তুলেছেন সেটা তখন আর সুদীপ্তর মনে ছিল না। বেচারা সুদীপ্ত বিতর্কের বদ্ধ ডোবাটাকে এড়াবার জন্য যেদিকে পা বাড়ালেন সেই দিকেই ছিল সেই গর্ত। গর্তে পড়ে গেলেন সুদীপ্ত। ডক্টর খালেক চিৎকার করে উঠলেন, শহীদ মিনার? আমরা বানানো শহীদ মিনার? এতই মালাউন ভাবলেন আমাদের? জেনে রাখুন, তেমন দিন এলে আপনাদের ওই শহীদ মিনারকে আমরা ভাঙব। শহীদ মিনার ভেঙে দেবেন? বিস্ময় প্রকাশ করেন সুদীপ্ত। 100 বার ভাঙব। আপনারা সেখানে কুফরি কাম করবেন, সেরেক করবেন, আর সেটা আমরা ভাঙব না। ভেঙে সেখানে বানাবো মসজিদ। সুদীপ্ত আর নিজেকে সামলাতে পারেননি। আপনিই তার মুখ দিয়ে বেরিয়ে গেছিল, মধ্যযুগে শোনা যায় মুসলমানেরা মন্দির ভেঙে মসজিদ বানাত। সেটা তাহলে মিথ্যা নয়? হোয়াট? মুসলমানের নামে কাফের প্রদত্ত এই কলঙ্কে বিশ্বাস করতে আপনার রুচিতে বাঁধল না? আপনি তাহলে চড়বেন না। বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, কথা হচ্ছে ঢাকা শহরে এত মসজিদ, সেখানে আবার মসজিদ বানালে আলবাত মসজিদ বানাতে হবে। দরকার হলে সারা ঢাকা শহরকেই আমরা মসজিদ বানিয়ে ছাড়ব। সেটা অবশ্য একটা কীর্তি হবে। খুব আস্তে বলেছিলেন সুদীপ্ত। কীর্তি? আপনি ঠাট্টা করছেন? একটাও না। সারা ঢাকা শহর যদি একটা মসজিদ হয় তাহলে বিশ্বের মধ্যে সেটা কীর্তি হবে না? কি যে বলেন! সহসা কি ভেবে ডাক্তার খালেক উত্তেজনা দমন করে নিয়েছিলেন তা দেখে অবাক হয়েছিলেন সুদীপ্ত। কি ঘটল আবার? নাকি ইচ্ছে করে রং বদলাচ্ছেন? ক্ষণে ক্ষণে এমন করে যারা পাল্টাতে পারে তারা কি ধরনের মানুষ? না, মানুষ তারা নয়, হয় শয়তান না হয় ফেরেশতা। ডাক্তার খালেক কোনটা? হয়তো শেষেরটাই হবেন। ডাক্তার খালেক সম্পর্কে ভালো ধারণাই মনে পোষণ করতে চেষ্টা করলেন সুদীপ্ত। বালেক সাহেব খুব খাটো গলায় বলে উঠলেন, যাক, এ নিয়ে আমি আর তর্ক করব না আপনার সাথে। কেউই আমরা পরস্পরকে এখনও ভালোভাবে জানি না। তবে বন্ধুভাবে একটা উপদেশ আপনাকে দিতে পারি। হিন্দুস্তান থেকে তারা খেয়ে এসেছেন কেন, এ প্রশ্নটা কখনো যেন মুছে দেবেন না মন থেকে। কিন্তু মুছতেই হবে যে। দূরের একটা মানুষ সম্পর্কে মনে বিরূপতা পোষণ করে হয়তো বাঁচা যায়, কিন্তু প্রতিবেশী সম্পর্কে একেবারে বেঁচে থাকার স্বার্থেই পারস্পরিক সম্প্রীতি ও বোঝাপড়া গড়ে তুলতেই হবে। সুদীপ্ত একথা অকপটভাবেই বিশ্বাস করেন। তাছাড়াও একটা প্রশ্নকে তিনি কখনোই এড়াতে পারেন না। মানুষের সাথে কি অন্তরঙ্গতা জমে ওঠে কেবলই ধর্মবিশ্বাসের ভিত্তিতে? প্রশ্নটাকে তিনি মনেই চেপে রেখে সেদিনের মতো খালেক সাহেবের সঙ্গে আলোচনায় ইতি টেনে দিলেন। কিন্তু খালেক সাহেবকে কোনোদিনই আর প্রসন্ন মনে মেনে নিতে পারেননি সুদীপ্ত। বিশেষত হিন্দু হলেই তাকে মুসলমানের শত্রু মনে করতে হবে, এটাই কি ধরনের মানসিকতা? সেখানে বিনয় দ্বারা ছিলেন না, এখানে প্রফেসর দেবকে এরা দেখতে পায় না। একদিন প্রফেসর দেবকে সুদীপ্ত দেখেছিলেন বিশ্ববিদ্যালয়ের মসজিদে। মসজিদে হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল। বিশ্বের একজন মহামানবের জন্মদিন, তাতে যোগ দেওয়ার অধিকার সকলেরই আছে না? সেখানে হজরত মোহাম্মদের জীবনী আলোচনা হল, মিলাদ হল, সবই যোগ দিলেন ডক্টর দেব। সুদীপ্ত দেখলেন
এবং ডক্টর খালিকের পীড়াপিড়িতে অনুষ্ঠানে যোগ দিতে আসার জন্য মনে মনে যার ঝোপটা ছিল তা ভুলে গেলেন। এই ধরনের অনুষ্ঠানে সুদীপ্ত কখনো যান না এবং নামাজের জন্য কবন ও মসজিদে না গেলেও এ ধরনের অনুষ্ঠানে খালেক সাহেব সর্বদাই যোগ দিয়ে থাকেন। আজ তিনি একা নিজে আসেননি, সুদীপ্তকেও ডেকে এনেছেন। অগত্যা সুদীপ্ত এসেছেন এবং এসেই ডক্টর দেবকে দেখে প্রথমে বিস্মিত হয়েছেন, পরে ভক্তিতে শ্রদ্ধায় আপ্লুত হয়েছেন। হ্যাঁ, সত্যিকারের একজন দার্শনিকের পক্ষেই এ পোড়া দেশে এমন উদার মানসিকতাকে তালন করা সম্ভব। কিন্তু ডক্টর দেবের এই উদার মানসিকতাকে ডাক্তার খালেকেরা কি দৃষ্টিতে গ্রহণ করেছিলেন? ফিরবার পথে ডক্টর খালিকই তুলালেন কথাটা। মালাউনের কাণ্ডটা দেখলেন, কেমন করে মসজিদের ইজ্জত নষ্ট করে দিলে? সুদীপ্ত সমস্ত চিত্ত ঘৃণায় রি করে উঠল। মনে মনে ঠিক করে ফেললেন এই লোকটার সাথে কখনো আর মেশা হবে না। গাড়িতে না হলে এই মুহূর্তেই লোকটাকে এড়িয়ে উল্টো পথে হাঁটা শুরু করতেন। আপাতত এড়াবার পথ না পেয়ে এবং একসাথে চলতে বাধ্য হয়ে সুদীপ্ত বললেন, আমার তো মনে হলো মসজিদের ইজ্জত আরও বেড়ে গেল। কিভাবে আমাকে বুঝান? কি ভেবে যেন ডক্টর খালেক আর চটলেন। হয়তো তিনি জানেন গাড়ি চালাবার সময় চড়তে নেই, কোনো বিপত্তি ঘটতে পারে, হয়তোবা অন্য কোনো কারণ ছিল। যাই হোক, এদিকে সুদীপ্তও কিন্তু বাঁকা পথ ধরলেন। খালেকের কথার সরাসরি কোনো জবাব না দিয়ে বললেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে আপনি তো অন্যকে বোঝাবেন, অন্যে আপনাকে বোঝাবে, এটা হয় কি করে? ওসব চুটকি কথা দিয়ে আমাদের ভোলাতে পারবেন না সাহেব। ফাজলামো করে আসল কথাটা এড়াতে চাইছেন তো? কিন্তু আমাদের কাছে সোজা কথাটা শুনুন, ওই ডক্টর দেব একটা পাকিস্তানের দুশ্মন। না, এখানে আর কোনো কথা বলাই উচিত নয়। সুদীপ্ত চুপ করে গেলেন, কিন্তু খালেক সাহেব বোধহয় চুপ থাকতে জানেন না। তিনি চেপে ধরলেন সুদীপ্তকে। এই কথা আপনি স্বীকার করেন? হ্যাঁ, এবার কিছু একটা বলতেই হয়। খুবই গম্ভীর স্বরে সুদীপ্ত বললেন, ডক্টর দেব সম্পর্কে যখন অন্য কিছু জানি না তখন থামলেন কেন? বলুন। বলছি, আজকে যে উদারতা তার মধ্যে দেখলাম সেটা পাকিস্তানের পক্ষে বিপজ্জনক। সুদীপ্তকে বাক্য শেষ করতে না দিয়েই বলে উঠলেন ডক্টর খালেক, ধর্মের জগা খিচুড়ি পাকিস্তানে চলবে না। বিশুদ্ধ ইসলাম থেকে 1 ইঞ্চি সরে গেলেই পাকিস্তান মারা পড়বে, এই আপনাদের বলে থুলাম। ডাক্তার খালেকের গাড়ি ততক্ষণে বিশ্ববিদ্যালয়ের ক্লাব প্রাঙ্গণে এসে ঢুকেছে। গাড়ি থেকে নামতে নামতেই সুদীপ্ত প্রশ্ন করলেন, কিন্তু ডক্টর দেব যে আপনাদেরকে বিশুদ্ধ ইসলাম থেকে বিচ্যুত করতে চাইছেন, তার প্রমাণটা কি? আমাদেরকে ইসলাম থেকে বিচ্যুত করবে কেটা? ইসলাম থেকে বিচ্যুত করবে আপনাদেরকে ওই উদারতার টোপ গিলিয়ে। মুসলমান ছেলেকে পালিত পুত্র করেন কেন, কোনোদিন ভেবে দেখেছেন সেই কথাটা? এতে ভাবার কি আছে? মানুষের দৃষ্টিতে হিন্দু মুসলমান সত্য নয়, সত্য হচ্ছে মানুষ। তিনি পালিত পুত্র হিসেবে গ্রহণ করেন মানব সন্তানকে, মুসলমানকে বা হিন্দুকে নয়। ওই সবই হচ্ছে হিন্দুস্তানি চালবাজি। হিন্দু বা মুসলমানের ভেদাভেদটাই যদি না থাকল, তাহলে পাকিস্তান ও হিন্দুস্তানের ভেদাভেদটাই বা থাকল কোনখানে? অতএব হিন্দু বা মুসলমানের ভেদাভেদ যারা মানবেন না, তারা পাকিস্তানি আদর্শের বিরোধী, পাকিস্তানের শত্রু তারা। এইভাবে ডক্টর খালেক সেদিন ডক্টর দেবকে পাকিস্তানের শত্রু বানিয়ে ছেড়েছিলেন। ডক্টর খালেকের দৃষ্টিভঙ্গি কি তবে সঞ্চারিত হয়েছে পাকিস্তানি সামরিক চক্রের মধ্যে, নাকি সামরিক চক্রের কণ্ঠস্বরই সেদিন শোনা গিয়েছিল খালেক সাহেবের মধ্যে? খালেক সাহেব কি তবে সামরিক চক্রের হিজ মাস্টার্স ভয়েস? অন্তত ডক্টর দেব সম্পর্কে খালেক সাহেব ও সামরিক চক্রের চিন্তাধারা একই দিকে প্রবাহিত বলে মনে হয়। উভয়েরই সিদ্ধান্ত হচ্ছে ডক্টর দেব পাকিস্তানের শত্রু। তাই যদি হয়, সুদীপ্তর মনে হল, তাহলে আমরাও পাকিস্তানের শত্রু। ডক্টর দেবের আদর্শ ও পাকিস্তানি আদর্শ, অবশ্য ডক্টর খালেকদের পাকিস্তান, এই দুয়ের মধ্যে আমাদের নিকট বরণীয় হবে কোনটি? নিঃসন্দেহে প্রথমটাই। ডক্টর দেবকে ও তার পুত্রকে একই সারিতে দাঁড়িয়ে দিয়ে ওরা গুলি করে, পাশাপাশি লুটিয়ে পড়ে দুটি দেহ। ওরা পিতা পুত্র, কিন্তু রক্তের মিল ছিল কোথায়? ওদের রক্তের মিল হয়েছে ওদের মৃত্যুর পর। এমনি রক্তের মিল হয়েছিল আরও দুজন প্রখ্যাত অধ্যাপক, পরিসংখ্যান বিভাগের অধ্যক্ষ মনিরুজ্জামান ও ইংরেজি বিভাগের রিডার ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরাতা। 34 নম্বর বিল্ডিংয়ের দক্ষিণ দিকের রাস্তার ওপাশে শহীদ মিনার। বিচূর্ণীকৃত শহীদ মিনারের সামনে সুদীপ্তকাল সম্বিত ফিরে পেয়েছিল ফিরোজের আহ্বানে। মাত্র গতকালের কথা, কিন্তু সুদীপ্তর এখন মনে হচ্ছে সে কথা কতকালের।
গাড়িতে উঠবার সময় সুদীপ্ত কোনো কথা বলেননি, কেবল ফিরোজ বলেছিলেন, যাক, তোমাকে পেলাম তাহলে। সুদীপ্তকে যে পাওয়া যাবে ফিরোজ সে আশা করেননি। ফিরতি পথে তিনি তখন সুদীপ্তর সন্ধানেই যাচ্ছিলেন, আর ভাবছিলেন, ওরা কি আছে, কি অবস্থায় না জানি দেখতে হবে ওদেরকে। ভাবতে ভাবতেই সুদীপ্তকে সামনে পেয়েছিলেন, শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে কাঁদছে। এই জন্যই পাগলটার সাথে এত বন্ধুত্ব ফিরোজের। কি কাণ্ড দেখো দেখি, ৩৬ ঘণ্টা কারফিউয়ের পর কোথায় বউ ছেলে ফেলে শহীদ মিনারের সামনে এখন কাঁদতে এসেছে। শহীদ মিনারের শোকটাই তার কাছে বড় হয়েছে। কিন্তু অস্বাভাবিক হয়েছে কি? একটুও না। শুধু সুদীপ্ত কেন, কোন বাঙালি আজে পথে যেতে চোখের পানি মুছছে না? মেডিকেল কলেজের পথে এইখানে ফিরোজও তো কেঁদে গিয়েছেন তখন। চল, গুহঠাকুরতা স্যারের দুঃসংবাদ শুনলাম, একটু দেখি গিয়ে। গাড়িতে স্টার্ট দিয়ে ফিরোজ বললেন। কিন্তু কি আর দেখবেন তারা? কিছুই দেখার ছিল না। ছিল শুধু রক্ত, রক্তের ছাপ, রক্তের বন্যা। প্রবেশপথের প্রশস্ত চাতালের মধ্যে এক চুল স্থানও পাওয়া গেল না যা রক্তপ্লাবিত নয়। সদর রাস্তা থেকে প্রবেশদ্বার পর্যন্ত পথটুকু সবটাই রক্তচিহ্নিত। রক্তের ধারা গড়িয়ে গেছে নর্দমায়। ফিরোজের দুর্ভাগ্য, গুহঠাকুরতা স্যারের পুরো সংবাদ পাননি। পেলে এখানে আসতেন না, যেতেন হাসপাতালে। হাসপাতালে ঢুকলে দেখতেন স্যার তখন দিব্যি কথা বলছেন। শরীরের এক অংশ অবশ হয়ে গেছে, কিন্তু কথা বলতে পারছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করছেন। বোধহয় উঠতে আর পারব না, শুয়ে বসে কাটাতে হবে। ঠিক আছে, বসে বসে বই লিখব, তাতেই চলে যাবে আমাদের। কিন্তু হায়, চলতে দিচ্ছে কে? মাত্র কয়েক ঘণ্টার ওপারে মানবজীবনের চরম ঘটনাটি তখন প্রতীক্ষা করছে তার জন্য। ইয়াহিয়ার বর্বর সৈনিকেরা রাতেই যে কাজটি সম্পন্ন করতে চেয়েছিল, তা সম্পন্ন হয়েছিল দিন ২-৩ পর। হ্যাঁ, ইয়াহিয়ার পিশাচ সৈনিক একেবারে সাবার করে দেওয়ার জন্যই গুলি করেছিলেন গুহঠাকুরতা স্যারকে। কিন্তু গুলি তার ঠিক জায়গায় লাগেনি। তাহলেও কি সে রাতে রক্ষা পাবার উপায় ছিল? সর্বত্রই মৃতদেহ টানা। কোথাও কোথাও গর্ত করে আশেপাশের লাশগুলিকে তারা মাটি চাপা দিয়েছিল। কেবলই লাশগুলিকে? ওরে বাবা, তাহলে রক্ষে থাকবে কিছু? সেনাপতি চেয়েছেন কাউকে আধমরা করে ফেলে রাখা চলবে না। বাঙালি তাহলে আবার বেঁচে উঠে হাঙ্গামা শুরু করবে। অতএব একেবারে সব মেরে লাশ বানিয়ে দাও। সৈনিকদের শকুন দৃষ্টিতে সে রাতে তাই আহত বলে কিছু ছিল না, ছিল কেবল লাশ। সে রাতে আহত নিহত নির্বিচারে সকলকে পুঁতে দিয়ে অভূতপূর্ব রেকর্ড সৃষ্টি করেছিল পাকিস্তানিরা। অধ্যাপক মনিরুজ্জামান ও তার পুত্রসহ অন্য দুজন আত্মীয়র মৃতদেহ যখন টেনে গিয়ে জগন্নাথ হল প্রাঙ্গণে গর্তে মাটি চাপা দেওয়া হয়েছিল, তখন আহত অধ্যাপক গুহঠাকুরতা অব্যাহতি পেতেন ওদের হাতে। কিন্তু হায়, অব্যাহতি পেয়ে লাভ কি হল? তাকে রাখা তো গেল না। এ বেদনা কি করে বহন করবেন বাসন্তীদি? অধ্যাপক ড জ্যোতির্ময় গুহঠাকুরতার স্ত্রী শ্রীমতী বাসন্তী গুহঠাকুরতা গেন্ডারিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রী। ওই বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রীর জন্য নিজস্ব বাসভবন আছে। সেখানেই তারা থাকতেন এতকাল। সুদূর গেন্ডারিয়া থেকে নীলক্ষেত আসা যাওয়া করেছেন। অতপর ড গুহঠাকুরতা জগন্নাথ হলের প্রভোস্ট হলে তারা উঠে এসেছেন বিশ্ববিদ্যালয়ের বাড়িতে। এই তো কয়েক মাস মাত্র আগে এসেছেন। যদি সেখানেই থেকে যেতেন তারা। কিন্তু গেন্ডারিয়াতেই কি হত্যাকাণ্ড বাদ গেছে নাকি? না, সে স্থানও নিরাপদ ছিল না। অধ্যাপক মনিরুজ্জামান পূর্বে যে ২৩ নম্বর বিল্ডিংয়ের সামনে একটা ফ্ল্যাটে থাকতেন, সেটাই কি নিরাপদ ছিল? তবু অনেকেই বলেছেন বাসা বদল না করলে ওদের এই বিপত্তি হতো না। ওসব কথা লোকেই বলে, মনিরুজ্জামান সাহেবের স্ত্রী বলেন না। মনিরুজ্জামান সাহেবের স্ত্রীর মতো অমন মহিয়সী তেজস্বিনী মহিলা হয় না। কথাটা বাসন্তীদের, তার কথা মনে হলে বাসন্তীদের সারা মন কৃতজ্ঞতায় ভরে ওঠে। অত সাহস তিনি পেয়েছেন কোথায়? তার বাড়ির সকলকেই তোরা মেরেছিল। তার জ্যেষ্ঠ পুত্র, স্বামী, স্বামীর ছোট ভাই এবং একটি ভাই বউ। কেউ রেহাই পায়নি। কোলের শিশুপুত্র নিয়ে কেবল বেঁচেছিলেন তিনি নিজে। আর বেঁচেছিল একটা বিবাহযোগ্য কন্যা, তাকে লুকিয়ে রাখা হয়েছিল। দুর্বৃত্তদের নজরে পড়েনি। বড় ছেলে এবছর এসএসসি পরীক্ষা দিত। সেই ছেলেকেও যখন তারা মারল, তখন কি আর মাথা ঠিক থাকার কথা? কিন্তু তবুও ঠিক রেখেছিলেন মহিলা। বেঁচে যাওয়া শিশুপুত্রটি মায়ের সঙ্গে পিছে পিছে এসে মাকে প্রশ্ন করে, আব্বা,
ভাইয়া ওরা সব এখানে শুয়েছে কেন আম্মা? সঙ্গে সঙ্গে পেছন ফিরে ছেলেকে বুকে নিয়ে হু হু করে চোখের পানি বুক ভাসিয়েছিলেন বেগম মনিরুজ্জামান। বাপরে, তোর জন্যই আমাকে বাঁচতে হবে, মনে মনে বলেছিলেন, এবং তখনও কিংকর্তব্য বিমূঢ় হননি। দুর্বৃত্তরা স্বামী সন্তানকে এই রাতে নিচে নিয়ে গেল কি মারবার জন্য? নিজের ফ্ল্যাটে কিছুক্ষণ বড় অস্থির হয়ে এঘর ওঘর করেছিলেন, তারপর একাই নিচে নেমে এসেছিলেন তাদের ৩ তলার ফ্ল্যাট থেকে ১ তলায়। তখনই কখন মায়ের সঙ্গে পিছে পিছে এসেছিল ৪ বছরের সেই শিশুপুত্র। নিচে সেই দৃশ্য দেখে একটুও অবাক হননি বেগম মনিরুজ্জামান। তারা ৫ জন পড়ে আছেন। প্রবেশপথের রক্তধৌত প্রশস্ত চাতালে পড়ে ২-১ জন তখনও কাতরাচ্ছেন। কারা তারা? এ প্রশ্ন মনে না তুলে সেই মুহূর্তেই তিনি ছুটে গিয়েছিলেন ওপরে। ১ বোতল পানীয় চামচ নিয়ে এসেছিলেন। তার বুকের মানিক বড় ছেলেটি তাকাচ্ছে তখনও। মাকে দেখে চোখ দুটো একটু বড় বড় হল শুধু। তারপরেই সে যে চোখ বন্ধ করল আর তা খোলেনি কখনো। মা তাড়াতাড়ি ১ চামচ পানি দিয়েছিলেন মুখে, কিন্তু খেতে পারেনি, গাল বেয়ে গড়িয়ে গিয়েছিল। বুকের স্তন্যদানে যাকে মানুষ করেছিলেন, মৃত্যুকালে একটু পানি পর্যন্ত তাকে খাওয়ানোর সুযোগ পেলেন না। ছেলে চলে গেল, কিন্তু ওই ভদ্রলোক তো বেঁচে আছেন। নিচের তলার সেই হিন্দু অধ্যাপকটি জল চাইছেন। পর্দানসীন মহিলা, কখনো সামনে যাননি, কিন্তু এখন তাকে কতকালের চেনা ভাইয়ের মতো মনে হল। কাছে গিয়ে চামচ দিয়ে জল দিলেন মুখে। কয়েক চামচ খাওয়ানোর পরই মনে হল এখনও তো এর বাঁচার সম্ভাবনা আছে। তখনই গিয়ে কপাটে ধাক্কা দিলেন। দিদি, বের হন, আপনার সাহেবকে ঘরে নিন। আমার সাহেব মারা গেছেন, আপনার সাহেব এখনও বেঁচে আছেন। কথাগুলি বাসন্তীদি কখনও ভোলেননি। সেই দুর্যোগের রাতে স্বামীকে ধরে নিয়ে গেলে একমাত্র কিশোরী কন্যাকে বুকে নিয়ে বাসন্তীদি যখন অতি মাত্রায় অসহায় বোধ করেছিলেন, ঠিক তখনই যেন তার বোনের ছদ্মবেশে কোনো দেবী এসে তাকে ডাক দিলেন, দিদি, বের হন, আপনার সাহেব এখনও বেঁচে আছেন। কিন্তু আরও কি একটা কথা বলল যেন, আমার সাহেব মারা গেছেন। বোন আমার, এ তুই কি শুনালি? হু হু করে কেঁদে উঠেছিল বাসন্তীদির বুকের ভিতরটা। বাসন্তীদি কয়েকবার ডাক দিতেই তার গাড়ির ড্রাইভার সাহস করে বেরিয়ে এসেছিল। গ্যারেজের উপরতলার একটি কামরা এসে থাকত। তার সাহায্যে মা ও মেয়েতে মিলে স্বামীকে ঘরে তুলেছিলেন তারা। অতঃপর কিছুক্ষণের মধ্যে আবার জওয়ানরা এসেছিল, ধরে এনেছিল আরও বায়র কেস্ক লোক। লাশগুলো টেনে নিয়ে যাবার হুকুম হয়েছিল তাদের উপর। হায় হায়, একজন অধ্যাপক, একটি বিভাগের প্রধান, তিনি জানলা দিয়ে দেখলেন বস্তিবাসীদের দোষ ছিল না। তারা ধরাধরি করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু চাওয়ার তাদের কোনো মূল্য আছে? বর্বরদের গুতর চোটে তাদেরকেও বর্বর কাম করতে হয়েছিল। তবু শেষ রক্ষা হয়নি, তারা বাঁচেনি একজনও। জগন্নাথ হলের মাঠে আরও অনেকগুলি বস্তিবাসী বিভিন্ন দিক থেকে মৃতদেহ কুড়িয়ে এনে একত্রে জড়ো করছিল। তাদের পিছে পিছে সঙ্গী নুচি এসেছিল জওয়ানেরা। অতঃপর হুকুম হয়েছিল গর্তকার। ঝুড়ি কোদাল কোথা থেকে জওয়ানেরাই দিয়েছিল, এবং সে জওয়ানদেরকে খুবই কষ্ট করে কয়েক ঘণ্টা অনবরত প্রবল গালি ও বুটের লাথি চালাতে হয়েছিল, তবেই না শেষ পর্যন্ত মনোমত হয়েছিল গর্তটা। তখনও কাতরাচ্ছে এমন কিছু আহত ব্যক্তিকেও অনেক শবের সঙ্গে সেই গর্তে ফেলে দেওয়ার পর এসেছিল বস্তিবাসীদের পালা। লম্বা গর্তটার পাশে তাদেরকে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে বলে জওয়ানেরা চাঁদমারি অভ্যাস করছিল। একটি একটি করে সবকটি বস্তিবাসী গর্তে পড়ে গেলে বাকি কাজটুকু করতে হয়েছিল জওয়ানদের। পাশের স্তূপীকৃত মাটি ঠেলে দিয়ে জায়গাটা ভরাট করতে হয়েছিল তাদেরকে। জায়গাটা সুদীপ্ত ও ফিরোজ দেখলেন। ৩৪ নম্বর থেকে বেরিয়ে এখানেই নই এলেন তারা। একটু আগেই ফিরোজে স্থানের কথা শুনে এসেছেন এবং সচক্ষে জায়গাটা দেখবেন বলে মন ঠিক করে এদিকে এসেছেন। না, এখানে তো সেই ভয়টা নেই। কিন্তু ৩৪ নম্বরের সিঁড়ির কাছে অত ভয় পেয়েছিলেন কেন তারা? একখণ্ড ভয়ের পাথর কে যেন বুকের ওপর ঝুলিয়ে দিয়েছিল। শরীর ভারী হয়ে আসছিল। যন্ত্রণার অতলে ইহজীবনটাই নিশ্চিহ্ন হয়ে যাবে নাকি? হায়, রাস্তায় তবু মানুষ দেখা যাচ্ছিল, ওখানে একটা মশাও নেই। শহীদ মিনারের এত কাছে এত নির্জনতম স্থান ঢাকা শহরে ছিল। মনে হচ্ছিল যেন কোনো রাক্ষসপুরীতে এসেছেন তারা। যেসব হতভাগা রাক্ষসের মুখের গ্রাস হয়েছেন, ওইসব রক্তবোধায় তাদের। একটা অস্বাভাবিক ভীতিকবলিত অবস্থায় তাড়াতাড়ি তারা বেরিয়ে এসেছিলেন সেখান থেকে। অবস্থাটা ছিল সহ্যের অতীত। মরহুম আব্দুল হায়ার ঝিলেমেরও ওই দালানেই থাকতেন। ডক্টর গুহ ঠাকুরা তার অপোজিট ফ্ল্যাটটাতে। তারাই বা সব গেছেন কোথায়? বেঁচে আছেন তো? কেন নিরাপদ এলাকায় তারা চলে যেতে পেরেছেন তো? বেঁচে থাকুন তারা। প্রফেসর হাইয়ের মৃত্যুর দিনটি মনে হলে সুদীপ্ত এখনও শিউরে ওঠেন। এমন দুর্ভাগ্যও মানুষের হয়।
মৃত্যু নির্মম, কিন্তু তা যে কখনো অতি বিভৎসও হতে পারে সে কথা সেদিন সেই রেললাইনের ধারে প্রফেসর হাইয়ের দুর্ঘটনা কবলিত লাশ দেখার পূর্বে সুদীপ্তর ধারণাতীত ছিল। হইল বা তার নাম মৃত্যু, এত হৃদয়হীন হতে হবে তাকে? সেই লাশ যেন ছিল জীবনের প্রতি একটি নিষ্ঠুর ব্যঙ্গ। সমস্ত জীবনটাকেই একটা তীব্র বিদ্রুপ বলে মনে হল সুদীপ্তর, যখন তিনি জগন্নাথ হলের মাঠে সদ্য পুঁতে দেওয়া নারী পুরুষের কারো হাতের আঙুল, কারো পায়ের কিয়দ্দংশ মাটি ঘুরে বেরোনো বৃক্ষ শিশুর মতো মাথা তুলে দেখলেন। কত সব এখানে পুঁতেছে ওরা, এবং এমনই কত স্থানে, তবু এখনো ঘরে বাইরে এত মেরেছে। তাহলে কত? ঢাকা শহরে কত মানুষ মেরেছ ওই জানোয়ারের দল? প্রশ্নটা একটা হাত বোমার মতো এসে ফেটে পড়ল ফিরোজের চিন্তার মধ্যে। না, বেশি মারেনি। সংখ্যাটা হাজারের ঘরে ছাড়িয়ে লাখের ঘরে ওঠেনি। সেনাপতির আদেশ পুরোপুরি পালন করা ওদের সৈনিকদের পক্ষে সম্ভব হয়নি। কি আদেশ ছিল ওদের প্রচণ্ড সেনাপতির? সুদীপ্ত কিংবা ফিরোজ কেউই তা জানেন না। কল্পনা করতে বললেও তারা ফেল মারবেন। সেনাপতির ডিক্কা খাঁ আদেশ দিয়েছিল, বাঙালিদের তোমরা হত্যা করো, তাদের দোকানপাট লুট করো, বাড়িঘর জ্বালিয়ে দাও, তাদের মেয়েদের ধর্ষণ করো। এই আদেশ দেওয়ার আগে ছোট্ট একটি ভূমিকাও দিয়েছিল টিক্কা খাঁ। জওয়ান ভাই সব, তোমাদের জন্য প্রেসিডেন্ট স্বয়ং তোমাদের গর্ববোধ করেন। তোমরা পাকিস্তানের গৌরব। পাকিস্তান ও ইসলামকে রক্ষার মহান দায়িত্ব তোমাদের উপর। এই যে সব বাঙালিদের দেখছ, এরা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ইসলামকে ভুলে গিয়ে সকলে হিন্দু হয়ে যাচ্ছে। অতএব এদের বিরুদ্ধে যুদ্ধ সাধারণ যুদ্ধ হবে না, তা হবে পুরোপুরি জেহাদ। জিহাদের সওয়াব লাভে উদ্বুদ্ধ হয়ে পাক জওয়ানরা ঝাঁপিয়ে পড়েছিল বাঙালিদের উপর। কয়েক লক্ষ নিরস্ত্র বাঙালিকে মারতে বেরিয়েছিল আধুনিকতম মারণাস্ত্রের সুসজ্জিত বীর পুরুষের দল, পাকিস্তানি বীর পুরুষ। চল যাই, আমিনা বোধহয় চিন্তিত হয়ে পড়বে। সুদীপ্ত চলে যেতে চাইলেন। আমিনার চিন্তা অবশ্য আর একটা কারণ। ওপরে নিচে সামনে চতুর্দিকে মৃতদেহ, মাঝখানে একা 3টি শিশু সন্তান নিয়ে একটি মহিলা। দুশ্চিন্তা স্বাভাবিক বইকি, কিন্তু তাছাড়াও সুদীপ্তর নিজেরও এখন কেমন অস্বস্তি লাগছে। ফিরোজ সুদীপ্তকে নিয়ে সোজা চলে এলেন নীলক্ষেতের 23 নম্বর বিল্ডিংয়ে। গাড়ি থেকে নামতে নামতেই ফিরোজ বললেন, তুমি অপরে চলো, আমি একটু চট করে ইকবাল হলের ভেতরটা দেখে আসি। দেরি হবে না, তোমরা গোছগাছ করতে করতে এসে পড়ব। বলতে বলতেই ফিরোজ ইকবাল হলের দিকে লম্বা পা ফেলে হাঁটতে শুরু করে দিলেন। কিন্তু গাড়ি নিয়ে গেলেন না যে। ওরে বাবা, ইকবাল হলের সামনে গাড়ি রেখে ভেতরে ঢোকা মানে তো বিজ্ঞাপন ঝুলিয়ে রেখে যাওয়া। সুদীপ্ত একবার ফিরোজের হেঁটে যাওয়া দেখলেন, চারপাশে চেয়ে দেখলেন নীলক্ষেত এলাকা তখন প্রায় ফাঁকা। 23 নম্বর বিল্ডিংকে দেখলেন, তার সারা অঙ্গে বসন্তের ক্ষতচিহ্নের মতো বুলেটের দাগ। ইকবাল হলে ঢুকবার মুখে একজনের সঙ্গ পেলেন ফিরোজ, তার পরিচিত এক সাংবাদিক। এই সাংবাদিক ভদ্রলোকের কাছেই ফিরোজ খবর পেলেন দ্য পিপল নেই। সেই অকুতভয় ইংরেজি দৈনিক দ্য পিপল তার সবকিছু সহ আগাগোড়া ভস্মীভূত। ইত্তেফাক ও সংবাদের খবর আগেই পেয়েছিলেন। বর্বরদের যত আক্রোশ যে শিক্ষায়তন ও প্রেসগুলির ওপর, ওরা আমাদের চিন্তাবৃত্তির মেরুদণ্ডটাই ভেঙে দিতে চায় নাকি? সাংবাদিক ভদ্রলোক নিজে থেকেই খবরটা দিলেন। দ্য পিপলের কয়েকজন কর্মী ও সাংবাদিককেও গুলি করে হত্যা করেছে ওরা। আবিদুর রহমান সাহেব? আবিদুর রহমান সাহেবের খবর আমরা এখনও কেউ জানি নে, তবে 25 তারিখে রাত 10টার দিকে কোনো কাজে তিনি বাইরে গিয়েছিলেন। আল্লাহ, তিনি যেন বেঁচে থাকেন। মনে মনে তার দীর্ঘায়ু কামনা করলেন ফিরোজ। কতজনের দীর্ঘজীবনই তো গতকাল থেকে তিনি কামনা করেছেন, কিন্তু তাদের মধ্যে কজনেরই বা খোঁজ পেয়েছেন বা খোঁজ নিতে পেরেছেন? একদিন সব হিসেব নিশ্চয়ই পাওয়া যাবে। তখন কি শামসুর রহমানের সেই কবিতার চরণটাই সত্য হবে? সারা বাংলাটাই তখন শহীদ মিনার হয়ে যাবে? তারা দুজনেই কিছুক্ষণ ঘুরে ঘুরে হলটা দেখলেন, কিন্তু দেখবার কিছুই ছিল না। এই দিনটিতে ঠিক যেমনটি দেখবেন বলে প্রস্তুত হয়ে আছেন সারা, ইকবাল হল হয়ে আছে ঠিক তেমনি, কোনো ব্যতিক্রম নেই। ঘরে বারান্দায় ইতস্তত পড়ে আছে কয়েকটি সব, কিন্তু সে নেই, হয়তো বেঁচে গেছে। মীনাক্ষীর এক খালাতো ভাই 24শে মার্চও হলে ছিল ছেলেটি। তার খোঁজেই বিশেষ করে হলে ঢুকেছেন ফিরোজ। মীনাক্ষী যা হোক একটা সত্য সান্ত্বনা পাবে এখন। সে যে হলের মধ্যেই মারা পড়েনি সে কথা এখন সত্য বলেই মনে হচ্ছে। অন্তত মীনাক্ষীর শোকাহত চিত্তকে কিছুটা সান্ত্বনা দেওয়া তো যাবে। ছাদের উপর থেকে শুরু করে একেবারে নিচের তলার ঘরগুলি পর্যন্ত সবটাই যতটা সম্ভব দেখে নেবার চেষ্টা করলেন ফিরোজ, অবশ্য দ্রুত এবং কিছুটা সন্ত্রস্তভাবে। হ্যাঁ, বেশ ভয় করছে।
স্ত্রীর ভাইয়ের ব্যাপার না হলে এখানে তিনি ঢুকতেন না। কি করেছে খবিশগুলো হলটাকে? মাঝে মাঝে একটা ঘরে বই, কাগজ, বিছানা, বালিশ সবকিছু পুড়িয়ে দেওয়া ছাই ছড়িয়ে আছে। বহু ঘরের জানলা দরজা ভাঙা। দেয়ালের গায়ে কামানের গোলায় তৈরি বিরাট ছিদ্রগুলি তারা দেখলেন হল অফিসের আসবাবপত্র, খাতা, কাগজ, ফাইল কিছুই আর অবশিষ্ট নেই। তার পরিবর্তে গাদা গাদা ছাই শুধু। সমস্ত মনকেই এমনি ছাই করে সেখান থেকে বেরিয়ে এলেন ফিরোজ। সুদীপ্তর ফ্ল্যাটে ঢুকে দেখেন তিনি খাচ্ছেন এবং ছোট মেয়ে বেলাকে খাওয়াচ্ছেন। কি আশ্চর্য! এখানে বসে সুদীপ্ত খাচ্ছে। ইকবাল হলের মসজিদের ছাদে পড়ে থাকা সবগুলি এখান থেকে দেখা যাচ্ছে। একটা কাক এসে বসেছে সবের উপর। এই দৃশ্য সামনে রেখে খাওয়া যায়? কিন্তু ফিরোজ জানতেন না যে সুদীপ্তর ঠিক মাখার উপরে ছাদে অমন ২০-৩০টা সব পড়ে আছে। নিচে মরে পড়ে আছেন ডক্টর ফজলুর রহমান ও তার ভাগ্নে কাঞ্চন। সুদীপ্ত সবই জানেন, সবই তার চোখের সামনে ভাসছে, আর তিনি খেয়ে যাচ্ছেন। গত সন্ধ্যায় কিন্তু খেতে পারেননি। সামনের মাঠে অচেনা লাশগুলি তার খিদে নষ্ট করেছিল। অমনি আরও অনেক লাশ আজ তিনি দেখেছেন একেবারে কাছে থেকে, এবং দেখতে দেখতে কি খিদে ফিরে পেয়েছেন। মানুষ কতখানি বিধ্বস্ত হয়ে গেলে এটা সম্ভব? ফিরোজ ভাবলেন। আমিনার সাথে স্বভাবসিদ্ধ কৌতুকটুকুও করলেন না, আর আমিনাও কেবলই একটা চেয়ার এগিয়ে দিয়ে বললেন, ভাই বসুন। কিন্তু বসতে ইচ্ছে করল না। ফিরোজ ঘুরে ঘুরে ফ্ল্যাটটা দেখলেন। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে রইলেন ইকবাল হলের দিকে। ইকবালের স্বরে পাকিস্তানে বাংলাদেশের স্থান ছিল না, অথচ সেই বাঙালি তাদের দেশে ইকবালের নামে হল বানিয়েছে। না না, এ উদারতা বলে না, নিরেট বোকামি। এটা বোকামি করলেই তার খেসারত দিতে হয়। কিন্তু আর না। ভাই চা খান একটু। ফিরোজের চা শেষ হতে হতে সুদীপ্ত খাওয়া শেষ করলেন। ২৩ নম্বরে এই বোধহয় তার শেষ খাওয়া। গত পরশু ২৫শে মার্চের রাতের খাওয়াটাই তার জীবনের শেষ খাওয়া হতে পারত। হয়নি। সেটা সত্যই একটা কি দৈব ঘটনা, নাকি অর্থহীন ঘটনা? অদ্ভুতভাবে ঘটে যাওয়া অর্থহীন আকস্মিক ঘটনার উপর, দৈব ঘটনার উপর নির্ভরশীল হয় যে জীবনকে রক্ষা পেতে হয় তার মূল্য কতটুকু। না না, ওই জন্যই তার মূল্য অনেক। কিভাবে, কতখানি, কতদূর বিস্তৃত অধিকার জীবনের উপর আমার আছে আমি তা জানি না বলেই তো তার মূল্য আমার কাছে অনেক। সুদীপ্তর জীবনের প্রতি ভালোবাসা সহসা যেন শতধমুখু শ্রাবণের মেঘ হয়ে উঠল। নতুন মাটির বুকে জীবনের নবাঙ্কুরের প্রত্যাশায় তার চিত্ত উচ্চরিত হল। বেরিয়ে পড়ো। ৩৬ ঘণ্টার বেশি উপোস থাকার পর বিনা স্নানে দুটো ভাত গিলে নিয়ে বেরোবার জন্য তৈরি হতে ৫ মিনিট লাগল না সুদীপ্তর। আর আমি না, তিনি তো তৈরি হয়েই ছিলেন। তার সামনে প্রশ্ন ছিল কেবলই তো পানিয়ে বাঁচার। কেবলই যেখানে পালানোর প্রশ্ন, সেখানে আবার প্রস্তুতির ঘটা। একটা সুটকেসে জামাকাপড়, টাকা, কড়ি ও গয়না, এবং একটা ব্যাগে গুঁড়ো দুধের টিন, চিনি ও বিস্কুট। এছাড়া আর একটা সাইড ব্যাগে ছেঁড়া কাপড়ে জড়ানো কয়েক জোড়া স্যান্ডেল, চিরুনি, দাঁতের মাজন ইত্যাদি কয়েকটা টুকিটাকি জিনিস, আর ছোট ট্রানজিস্টার। সেটের আমিনার কারাভান প্রস্তুত। প্রস্তুত মাত্র এই নিয়ে যদি চলে, তাহলে এত কিছু নিয়ে এতদিন কী ছেলেখেলা করেছেন? বেরোবার মুখে সুদীপ্ত একবার ড্রয়িং রুমে গিয়ে রবীন্দ্রনাথের ছবিখানার দিকে তাকালেন। বইয়ের আলমারির কাছে একবার দাঁড়ালেন। সহসা মনে পড়ল বারান্দার টবে ফুল গাছগুলির কথা। আমিনা তখন ঘরে তালা দিয়ে ফেলেছেন। চাবি চেয়ে নিয়ে ছুটলেন বাথরুমে। পরপর কয়েক বালতি জল এনে ঢাললেন গাছগুলির গোড়ায়। কতদিন আর ফেরা হবে না ঘরে? ততদিন এরা কে কেমন থাকবে? এই গাছগুলি, আলমারিতে ওই বইগুলির দিকে শেষবারের মতো তাকালেন সুদীপ্ত। একটি করুণ রিক্ত ভিখারির দৃষ্টি তার চোখে। এদের কাউকে সঙ্গে নেওয়া যায় না, কিছুই সঙ্গে নেওয়া গেল না। আমিনার তারাই খেয়ে আবার ছুটলেন উত্তরের বারান্দায়। আর একবার গাছগুলিকে দেখলেন। এত বিভীষিকার মধ্যেও কি সুন্দর একটি গোলাপ ফুটেছে। বন্ধুর শেষ দান গোলাপটিকে তুলে নিয়ে সুদীপ্ত বুকে ঠেকালেন। কেউ দেখল তো? পেছন ফিরে দেখেন বেলা এসে দাঁড়িয়েছে তার কাছে। আব্বা, আমি নেব। হ্যাঁ মা, তোমার জন্যই তো। বেলার এক হাতে ফুল দিয়ে অন্য হাতখানি ধরে ধীরে ধীরে বেরিয়ে এলেন সুদীপ্ত। আর আমি না, তার এত সবের বালাই নেই। তার রান্নাঘরে এখনও ৫টা মাগুর মাছ জিয়ানো আছে হাঁড়িতে। আছে সজনে খাড়া, বেগুন, টমেটো, বিবিধ মশলাপাতি, আর চাল ডাল তো বটেই। একবারও কোনো কিছুর কথা তিনি ভাবলেন না। একটা সাইড ব্যাগ ঘাড়ে ঝুলিয়ে সুটকেসটা হাতে নিলেন এবং অন্য ব্যাগটা নিতে বললেন বড় ছেলে অনন্তকে। বোধহয় মনে মনে সুদীপ্তর কাণ্ডজ্ঞানহীনতায় ক্ষুব্ধ হয়েছিলেন। এই অভিশপ্ত বাড়িতে এখনই কখন কি ঘটে তা ঠিক আছে, আর উনি এখন গাছে পানি ঢালতে বসলেন। ফুল নিয়ে উচ্ছ্বসিত হবার এইটে সময় নাকি? বেশ তো, ফুল নিয়েই।
তোমরা থাক, বাক্সপ্যাটরা আমিই বইব। ফিরোজ হয়তো ব্যাপারটা কিছু আঁচ করে থাকবেন। তিনি আমিনার হাত থেকে সুটকেসটা একরকম ছিনিয়ে নিলেন। আমাকেও আপনাদের কিছু কাজে লাগতে দিন, এতে অকর্মণ্য ভাবছেন কেন? তারা নিচে নেমে এলেন। নিচে দুজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়েছিল একটা অ্যাম্বুলেন্স এবং আরও একটা গাড়ি। ডক্টর ফজলুর রহমানকে তার আত্মীয়রা নিতে এসেছেন। সহসা নিজেকে অত্যন্ত অপরাধী মনে হল সুদীপ্তর। ডক্টর রহমানের আত্মীয়দের কাছে কেবলই খবর পাঠিয়েই তারা কর্তব্য সমাধা করেছিলেন, আর কিছুই কৃত্য ছিল নাকি? সারা নীলক্ষেত এলাকার সকলের অপরাধ নিজের ঘাড়ে নিয়ে নীরবে মাথা নত করলেন সুদীপ্ত। উপস্থিত আগন্তুকদ্বয়ের একজন ফিরোজকে চিনতেন। তিনি বিস্ময় প্রকাশ করলেন, আপনি এখনও আছেন ঢাকায়? ইয়াহিয়ার গত সন্ধ্যার বেতার বক্তৃতার পর সত্যি আওয়ামী লীগের কোনো সক্রিয় সদস্যের পক্ষেই আর পাক কবলিত এলাকা নিরাপদ নয়। কিন্তু এই মুহূর্তে ফিরোজ নিজের নিরাপত্তার কথা ভাবছিলেন না। দেশের এত মানুষ ওরা মারল, এর কোনো একটা প্রতিশোধ গ্রহণ করা কি এতই অসম্ভব? কাকে ওরা ছেড়ে কথা বলেছে? বস্তির সাধারণ মানুষ থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অবধি সর্বশ্রেণীর মানুষের প্রতি ওদের সমান আক্রোশ। অতএব কেবলই আওয়ামী লীগার বলে বিশেষ করে কোনো বিপদ অনুভব করার কারণ তো এখনও তিনি দেখতে পাচ্ছেন না। তিনি বললেন, এ প্রশ্ন তো আমি আপনাকেও করতে পারি। ওদের খায়েশ তো দেখছি সকলকেই নির্মূল করার। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, কিন্তু শয়তানদের খায়েশ এবার মেটাতে হবে ভালো করে। দরকার হলে ওপারে চলে গিয়ে সেখান থেকে ভালো করে তৈরি হয়ে এসে বেটাদের বাঙালি হত্যার খায়েশ মেটাতে হবে। দরকার হলে ওপারে যেতে হবে, একটা মত। আর একটা মতও ছিল, সেটা তৃতীয় কণ্ঠে শোনা গেল। খুদ্দরের পাঞ্জাবি পরা ছিপছিপে দৃঢ় চেহারার ভদ্রলোকটি বললেন, যা কিছু করতে হবে দেশের অভ্যন্তরে থেকে, দেশকে মুক্ত করার জন্য। দেশ ছেড়ে পালানোতে আমরা বিশ্বাসী নই। দুটি মত পরস্পর বিরোধী, কিন্তু তাহলেও তর্কের অবকাশ বা ইচ্ছা কোনোটাই কারোর ছিল না। সঙ্গের লোকজন লাশ আনতে গেছেন ওপরে, তারা তাদের অপেক্ষায় আছেন, এবং মানসিক অবস্থার যে স্তরে আছেন তাতে দু একটা মন্তব্যের অতিরিক্ত কিছুর সাধ্য তাদের ছিল না। তাছাড়াও বিশ্বাস নিবিশ্বাস নিয়ে কোনো কিছু ভাবার অবকাশ তখন সাধারণ মানুষের ছিল নাকি? প্রাণভয়ে ভীত মানুষ যে যেদিক পেরেছে পালিয়েছে। কোথায় কোন দিকে পালাচ্ছি সে বিবেচনাও তারা বহু ক্ষেত্রে করেনি। নীলক্ষেত আবাসিক এলাকা ছেড়ে বেরোবার সময় সদর রাস্তায় তারা ডক্টর খালেকের গাড়ির মুখোমুখি হলেন। সুদীপ্তকে দেখে হাত ইশারায় গাড়ি থামাতে বললেন ডক্টর খালেক। দুটো গাড়ি পাশাপাশি হতেই খালেক সাহেব গলা বাড়িয়ে দিলেন। অগত্যা এদিক থেকেও যতটা সম্ভব গলা বাড়াতে হল সুদীপ্তকেও। কিন্তু ডক্টর খালেক নিজের কথা কিছু বললেন না। তার ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়েছেন, ভাবি ও ভাইঝিদের সন্ধান এখনও পাননি, সেসব কথাও চেপে গেলেন। অবশ্য কয়েকদিন পরে খালেক সাহেবের মুখেই সুদীপ্ত সব শুনেছিলেন, কিন্তু এখানে আজ শুনলেন ছোট্ট একটি প্রশ্ন, আপনার খবর কি? কোনো মতে বেঁচে গেছি, তবে ডক্টর ফজলুর রহমান বাঁচেননি। ছাদের উপর বস্তির লোক মারা গেছে বিস্তর, সারা 23 নম্বর একেবারে তছনছ করে। আশ্চর্য, ডক্টর খালেক ইতিপূর্বে এসব শুনেছেন। তিনি মন্তব্য করলেন, আপনাদের দুর্ভাগ্যের কারণ হচ্ছে আপনাদের বিল্ডিংয়ের ছাদে ওঠে একজন ইপিআর আমাদের পাক বাহিনীর উপর গুলি করেছিল। আমাদের কথাটা খট করে কানে বাজল সুদীপ্তর। ফিরোজেরও বাজল। পাক বাহিনী এখনও আমাদের? কপালে দুঃখ তাহলে এখনও কিছু আছে। ফিরোজ খালেকের অপরিচিত হলেও এ কথা শুনে চুপ থাকতে পারলেন না। সরাসরি দৃঢ়স্বরে প্রতিবাদ জানালেন, কে বললে আপনাকে এ কথা? প্রত্যক্ষদর্শীর মুখে শোনা, তিনি নিজে দেখেছেন ছাদে একটা ইপিআরের লাশ পড়ে থাকতে। আমিও তো গিয়েছিলাম ছাদে। সুদীপ্ত সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ওই রকম কিছু তো দেখিনি। আপনি চিলেকোটার ছাদে উঠেছিলেন? সেই ঘানে ছিল। উহ, কি ঘরেল রে বাবা! সাধারণত চিলেকোঠার ছাদে কেউ উঠবে না, অতএব ওইভাবে সাজানো হয়েছে গল্পটাকে। কিন্তু সুদীপ্ত সেখানেও যে উঠে দেখেছেন, সেখানে ছিল সেই বাপ ছেলে একসাথে। বাপ তার বুকের নিচে লুকিয়ে বাঁচাতে চেয়েছিলেন আপন প্রাণপ্রিয় পুত্রকে। নিজের শরীরকে ঢালের মতো করে ছড়িয়ে দিয়েছিলেন পুত্রের ওপর। সেই অবস্থাতেই গুলিবিদ্ধ হয়েছেন তারা। গুলি বাপের শরীর ভেদ করে গিয়ে ঢুকেছে ছেলের বুকে। সেই দৃশ্য
সামান্য ঘণ্টা আগে দেখা। ওদেরই কেউ, ইপিআরের লোক নাকি? সুদীপ্ত হতবাক হয়েছিলেন বিস্ময়ে, এবং বিস্ময় কাটিয়ে কিছু বলার আগেই ডক্টর খালেক পুনরায় বলে উঠলেন, যেখানে সেনাবাহিনীকে প্রতিরোধ করা হয়েছে কেবল সেখানেই তারা হামলা করেছে, সেনাবাহিনীকে সেজন্য বিশেষ দোষ দেওয়া যায় না। তাই নাকি? ফিরোজ বললেন, ইকবাল হল, জগন্নাথ হলের ছাত্ররাও সেনাবাহিনীকে বাধা দিয়েছিল নাকি? তারা লাঠি নিয়ে তাড়া করেছিল বুঝি? ফিরোজের ব্যঙ্গোক্তি খালেক সাহেব গায়ে মাখলেন না, অথবা তা বুঝবার বোধই তার নেই। তিনি বলে উঠলেন, ওরে বাবা, কি যে বলেন! রাইফেল, হাতবোমা, অ্যাসিড বাব, এইসবের ডিপো ছিল ওই দুটি হল, মর্টারও ছিল কিছু কিছু। সেনাবাহিনী হল থেকে সেসব উদ্ধার করেছে। কোনো অপরিচিত ব্যক্তিকে সহসা কোনো কড়া কথা শোনানো যায় না, অন্তত ফিরোজ পারেন না শোনাতে। কণ্ঠে প্রবল বিরক্তি প্রকাশ করে তিনি শুধু বললেন, এই সব গাঁজাখড়ি বিশ্বাস করতে বলেন? বলেই গাড়িতে স্টার্ট দিলেন। নিউ মার্কেটের চৌমাথার মোড়ে তাদের গতিরোধ হল। সামনের ২-৩খানা গাড়ি দুজন পাকিস্তানি সৈনিকের নির্দেশে দাঁড়িয়ে গেছে। অগত্যা তাদেরকেও দাঁড়াতে হল। পেছনে এসে পরপর দাঁড়ালো কয়েকটি গাড়ি। অতঃপর সৈনিক দুজন এসে প্রত্যেক গাড়ি থেকে পুরুষ আরোহীদের নামাতে শুরু করল। অগত্যা নামতে হল সুদীপ্ত ও ফিরোজকেও। সকলকে সার করে দাঁড় করালো তারা রাস্তার পাশে। প্রায় ২০-২৫ জন। একজন সৈনিক এসে গুনতে শুরু করল, ১, ২, ৩, ১১, ১২। ব্যাস, আর দরকার নেই, এই ১২ জন বাদে আর সবাই গাড়িতে গিয়ে ওঠো। সুদীপ্ত ছিলেন ১৩ নম্বরে, ১৪তে ফিরোজ। অতএব রেহাই পেয়ে কারা চলে এলেন। কিন্তু ওই ১২ জন? তুম লোগ রাস্তার জঞ্জাল সাফা করো। গাড়ি হাঁকিয়ে চলা মানুষ, কে কোন মর্যাদার লোক কে জানে। সবকে এখন রাস্তার জঞ্জাল সাফা করতে হবে। পায়ে হাঁটা মানুষের সংখ্যা কিছুক্ষণ আগেও অনেক ছিল, এখন যথেষ্ট কম, এবং এখনই ওদের খেয়াল হয়েছে রাস্তার জঞ্জাল সাফা করতে হবে। জঞ্জাল সাফা মানেই সেই মাজার ভেঙে ফেলতে হবে। মাজার? কয়েকদিন আগে সুদীপ্ত মাজার দেখেছিলেন। সন্ধ্যার দিকে নিউ মার্কেটে যাচ্ছিলেন সামান্য কেনাকাটার জন্য। মোড়ের ভিড়টাকে তিনি ঠিকই লক্ষ্য করেছিলেন, কিন্তু চিরকালের অভ্যাস মতোই ভিড় এড়িয়ে অন্যদিকে সরে যাচ্ছিলেন। সহসা কানে এলো, আপনারা মাজারে যে যা পারেন দান করে যাবেন। এই রাস্তার মাঝখানে মাজার? অগত্যা দাঁড়াতে হল। ভিড়ের কাছে এগিয়ে দেখেন, সত্যি সত্যি চৌরাস্তার ঠিক কেন্দ্রস্থলে পাশাপাশি দুটি কবর। বালি ও ইট পাথর সংগ্রহ করে সত্যকার কবরের মতো করেই বানানো হয়েছে। তার ওপর শক্ত কাগজের দুটো সাইনবোর্ড, একটাতে নাম লেখা ইয়াইয়া খানে, অন্যটাতে জুলফিকার আলী ভুট্টোর। একটা লোককে, বোধহয় সে ফকির হবে, সেবায়েত সাজানো হয়েছে। সে মাঝে মাঝে চিৎকার করছে, আপনারা যে যা পারেন মাজারে দান করে যাবেন। বাহ, কৌতুকটা জমিয়েছে বেশ তো। এ না হলে বাঙালি। গুপ্তকবি ঠিকই লিখে গেছেন, এত ভঙ্গ দেশ, তবু রঙ্গ ভরা। সেদিন ভারী পুলকিত হয়েছিলেন সুদীপ্ত। আজ সকালে সদ্য ঘুম ছাড়া শয্যায় সেদিনের কথা সুদীপ্তর মনে হল। সেই মাজার সাফা করার জন্য গতকাল গাড়ি থেকে নামিয়ে কাজে লাগানো হয়েছিল ভদ্রলোকদেরকে। কুলিমজুর লাগানো যেত নাকি? কিয়া বাত কাজে লাগানো হয়েছে বাঙালিকে, তারই মধ্যে আবার ভদ্রলোক কুলিমজুর ভেদাভেদ করতে হবে নাকি? কথাটা সুদীপ্ত গতকালই গাড়িতে আসতে ফিরোজের কাছে তুলেছিলেন। মানুষের কার কি মর্যাদা সেটা বিচার না করেই কি যে বলো। সুদীপ্তকে কথা শেষ না করতে দিয়েই ফিরোজ বলে উঠেছিলেন, জানো না, রক্তপায়ীদের কাছে সব মানুষই সমান। দুর্বৃত্তরা স্বামী সন্তানকে এই রাতে নিচে নিয়ে গেল কি মারবার জন্য? নিজের ফ্ল্যাটে কিছুক্ষণ বড় অস্থির হয়ে এঘর ওঘর করেছিলেন। তারপর একাই নিচে নেমে এসেছিলেন তাদের ৩ তলার ফ্ল্যাট থেকে ১ তলায়। তখনই কখন মায়ের সঙ্গে পিছে পিছে এসেছিল ৪ বছরের সেই শিশুপুত্র। নিচে সেই দৃশ্য দেখে একটুও অবাক হননি বেগম মনিরুজ্জামান। তারা ৫ জন পড়ে আছেন। প্রবেশপথের রক্তধৌত প্রশস্ত চাতালে পড়ে ২-১ জন তখনও কাতরাচ্ছেন। কারা তারা? এ প্রশ্ন মনে না তুলে সেই মুহূর্তেই তিনি ছুটে গিয়েছিলেন উপরে। ১ বোতল পানি ও চামচ নিয়ে এসেছিলেন। তার বুকের মানিক বড় ছেলেটি তাকাচ্ছে তখনও। মাকে দেখে চোখ দুটো একটু বড় বড় হল শুধু। তারপরেই সে যে চোখ বন্ধ করল, আর তা খোলেনি কখনো। মা তাড়াতাড়ি ১ চামচ পানি দিয়েছিলেন মুখে, কিন্তু খেতে পারেনি।
গাল বেয়ে গড়িয়ে গিয়েছিল। বুকের স্তন্যদানে যাকে মানুষ করেছিলেন, মৃত্যুকালে একটু পানি পর্যন্ত তাকে খাওয়ানোর সুযোগ পেলেন না। ছেলে চলে গেল, কিন্তু ওই ভদ্রলোক তো বেঁচে আছেন। নিচের তলার সেই হিন্দু অধ্যাপকটি জল চাইছেন। পর্তানসীন মহিলা, কখনো সামনে যাননি, কিন্তু এখন তাকে কতকালের চেনা ভাইয়ের মতো মনে হল। কাছে গিয়ে চামচ দিয়ে জল দিলেন মুখে। কয়েক চামচ খাওয়ানোর পরই মনে হল এখনও তো এর বাঁচার সম্ভাবনা আছে। তখনই গিয়ে কপাটে ধাক্কা দিলেন। দিদি বেরোন, আপনার সাহেবকে ঘরে নিন, আমার সাহেব মারা গেছেন, আপনার সাহেব এখনও বেঁচে আছেন। কথাগুলি বাসন্তীদি কখনো ভোলেননি। সেই দুর্যোগের রাতে স্বামীকে ধরে নিয়ে গেলে একমাত্র কিশোরী কন্যাকে বুকে নিয়ে বাসন্তীদি যখন অতিমাত্রায় অসহায় বোধ করেছিলেন, ঠিক তখনই জানে তার বোনের ছদ্মবেশে কোন দেবী এসে তাকে বাগ দিলেন, দিদি বেরোন, আপনার সাহেব এখনও বেঁচে আছেন। কিন্তু আরও কি একটা কথা বলল জানো, আমার সাহেব মারা গেছেন। বোন আমার, এ তুই কি শোনালি? হুঁ হুঁ করে কেঁদে উঠেছিল বাসন্তীদির বুকের ভেতরটা। বাসন্তীদি কয়েকবার ডাক দিতেই তার গাড়ির ড্রাইভার সাহস করে বেরিয়ে এসেছিল। গ্যারেজের উপরতলার একটি কামরা এসে থাকত। তার সাহায্যে মা ও মেয়েতে মিলে স্বামীকে ঘরে তুলেছিলেন তারা। অতঃপর কিছুক্ষণের মধ্যে আবার জওয়ানরা এসেছিল, ধরে এনেছিল বাওরও কয়েকজন লোক। লাশগুলি টেনে নিয়ে যাবার হুকুম হয়েছিল তাদের পর। হায় হায়, বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, একটি বিভাগের প্রধান, তার ঠ্যাং ধরে এমনি করে টানতে টানতে নিয়ে গেল। তিনি জানলা দিয়ে দেখলেন বস্তিবাসীদের দোষ ছিল না, তারা ধরাধরি করে নিয়ে যেতেই চাইছিল, কিন্তু চাওয়ার তাদের কোনো মূল্য আছে? বর্বরদের গুঁতোর চোটে তাদেরকেও বর্বর কাম করতে হয়েছিল। তবু শেষ রক্ষা হয়নি, তারা বাঁচেনি একজনও। জগন্নাথ হলের মাঠে আরও অনেকগুলি বস্তিবাসী বিভিন্ন দিক থেকে মৃতদেহ কুড়িয়ে এনে একত্রে জড়ো করছিল। তাদের পিছে পিছে সঙ্গী নুচিয়ে এসেছিল জওয়ানেরা। অতঃপর হুকুম হয়েছিল গর্ত কর। ঝুড়ি কোদাল কোথা থেকে জওয়ানেরাই দিয়েছিল, এবং সেই জওয়ানদেরকে খুবই কষ্ট করে কয়েক ঘণ্টা অনবরত প্রবল গালি ও বুটের লাথি জানাতে হয়েছিল, তবেই না শেষ পর্যন্ত মনোমত হয়েছিল গর্তটা। তখনও কাতরাচ্ছে এমন কিছু আহত ব্যক্তিকেও অনেক শবের সঙ্গে সেই গর্তে ফেলে দেওয়ার পর এসেছিল বস্তিবাসীদের পালা। লম্বা গর্তটার পাশে তাদেরকে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে বলে জওয়ানেরা চানমারি অভ্যাস করছিল। একটি একটি করে সবকটি বস্তিবাসী গর্তে পড়ে গেলে বাকি কাজটুকু করতে হয়েছিল জওয়ানদেরকে। পাশের স্তূপীকৃত মাটি ঠেলে দিয়ে জায়গাটা ভরাট করতে হয়েছিল তাদেরকে। জায়গাটা সুদীপ্ত ও ফিরোজ দেখলেন। 34 নম্বর থেকে বেরিয়ে এখানেই এলেন তারা। একটু আগেই ফিরোজ স্থানের কথা শুনে এসেছেন এবং স্বচক্ষে জায়গাটা দেখবেন বলে মন ঠিক করেই এদিকে এসেছেন। না, এখানে তো সেই ভয়টা নেই। কিন্তু 34 নম্বরের সিঁড়ির কাছে অত ভয় পেয়েছিলেন কেন তারা? একখণ্ড ভয়ের পাথরকে যেন বুকের ওপর ঝুলিয়ে দিয়েছিল। শরীর ভারী হয়ে আসছিল। যন্ত্রণার অতলে ইহজীবনটাই নিশ্চিহ্ন হয়ে যাবে না নাকি? হায়, রাস্তায় তবু মানুষ দেখা যাচ্ছিল, ওখানে একটা মশাও নেই। শহীদ মিনারের এত কাছে এত নির্জনতম স্থান ঢাকা শহরে ছিল? মনে হচ্ছিল যেন কোনো রাক্ষসপুরীতে এসেছেন তারা। যেসব হতভাগা রাক্ষসের মুখের গ্রাস হয়েছেন, ওইসব রক্তবোধায় তাদের। একটা অস্বাভাবিক বিকবনিত অবস্থায় তাড়াতাড়ি তারা বেরিয়ে এসেছিলেন সেখান থেকে। অবস্থাটা ছিল সহ্যের অতীত। মরহুম আব্দুল হাইয়ের ছেলেমেয়েরা ওই দালনেই থাকতেন। ডক্টর গুহ ঠাকুরা তার বিপরীত ফ্ল্যাটটাতে। তারাই বা সব গেছেন কোথায়? বেঁচে আছেন তো? কেন নিরাপদ এলাকায় তারা চলে যেতে পেরেছেন তো? আহা, বেঁচে থাকুন তারা। প্রফেসর হাইয়ের মৃত্যুর দিনটি মনে হলে সুদীপ্ত এখনও শিউরে ওঠেন। এমন দুর্ভাগ্য মানুষের হয়? মৃত্যু নির্মম, কিন্তু তা যে কখনো অতি বিভৎসও হতে পারে, সে কথা সেদিন সেই রেল লাইনের ধারে প্রফেসর হাইয়ের দুর্ঘটনা কবলিত লাশ দেখার পূর্বে সুদীপ্ত ধারণা দিত ছিল। হইল বা তার নাম মৃত্যু, এত হৃদয়হীন হতে হবে তাকে? সেই লাশ যেন ছিল জীবনের প্রতি একটি নিষ্ঠুর ব্যঙ্গ। সমস্ত জীবনটাকেই একটা তীব্র বিদ্রুপ বলে সুদীপ্তর মনে হল যখন তিনি জগন্নাথ হলের মাঠে সদ্য পুঁতে দেওয়া নারী পুরুষের কারো হাতের আঙুল, কারো পায়ের কিয়দংশ মাটি কুড়ে বেরোনো বৃক্ষ শিশুর মতো মাথা তুলে থাকতে দেখলেন। কত সব এখানে পুঁতেছে ওরা, এবং এমনি কত স্থানে। তবু এখনও ঘরে বাইরে এত মেরেছে। তাহলে কত? ঢাকা শহরে কত মানুষ মেরেছে ওই জানোয়ারের দল? প্রশ্নটা একটা হাতবোমার মতো এসে ফেটে পড়ল ফিরোজের চিন্তার মধ্যে। না, বেশি মারেনি। সংখ্যাটা হাজারের ঘরে ছাড়িয়ে লাখের ঘরে ওঠেনি। সেনাপতির আদেশ পুরোপুরি পালন করা ওদের সৈনিকদের পক্ষে সম্ভব হয়নি। কি আদেশ ছিল ওদের প্রচণ্ড সেনাপতির? সুদীপ্ত কিংবা ফিরোজ কেউই তা জানেন না। কল্পনা করতে বললেও তারা ফেল মারবেন। সেনাপতি টিক্কা খাঁ আদেশ দিয়েছিল, বাঙালিকে তোমরা হত্যা করো, তাদের দোকানপাট লুট করো, বাড়িঘর জ্বালিয়ে দাও, তাদের মেয়েদের ধর্ষণ করো। এই আদেশ দেওয়ার আগে ছোট একটা ভূমিকাও দিয়েছিল টিক্কা খাঁ। জওয়ান ভাই সব, তোমাদের জন্য প্রেসিডেন্ট স্বয়ং তোমাদের গর্ববোধ করেন। তোমরা পাকিস্তান ও ইসলামের গৌরব।
এই যে সব বাঙালিদের দেখছ, এরা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ইসলামকে ভুলে গিয়ে সকলে হিন্দু হয়ে যাচ্ছে। অতএব এদের বিরুদ্ধে যুদ্ধ সাধারণ যুদ্ধ হবে না, তা হবে পুরোপুরি জেহাদ। জেহাদের সোয়াব লাভে উদ্বুদ্ধ হয়ে পাকি জামানরা ঝাঁপিয়ে পড়েছিল বাঙালিদের উপর। কয়েক লক্ষ নিরস্ত্র বাঙালিকে মারতে বেরিয়েছিল আধুনিকতম মারণাস্ত্রে সুসজ্জিত বীর পুরুষের দল, পাকিস্তানি বীর পুরুষ। চলো যাই, আমিনা বোধহয় চিন্তিত হয়ে পড়বে। সুদীপ্ত চলে যাইতে চাইলেন। আমিনার চিন্তা অবশ্যই আরেকটা কারণ। ওপরে নিচে সামনে চতুর্দিকে মৃতদেহ, মাঝখানে একা 3টি শিশু সন্তান নিয়ে একটি মহিলা। দুশ্চিন্তা স্বাভাবিক বই কি, কিন্তু তাছাড়াও সুদীপ্তরও এখন কেমন অস্বস্তি লাগছে। ফিরোজ সুদীপ্তকে নিয়ে সোজা চলে এলেন নীলক্ষেতের 23 নম্বর বিল্ডিংয়ে। গাড়ি থেকে নামতে নামতেই ফিরোজ বললেন, তুমি ওপরে চলো, আমি একটু চট করে ইকবাল হলের ভেতরটা দেখে আসি, দেরি হবে না, তোমরা গোছগাছ করতে করতেই আসে পড়ব। বলতে বলতেই ফিরোজ ইকবাল হলের দিকে লম্বা পা ফেলে হাঁটতে শুরু করে দিলেন। কিন্তু গাড়ি নিয়ে গেলেন যে? ওরে বাবা, ইকবাল হলের সময় গাড়ি রেখে ভেতরে ঢোকা মানে তো বিজ্ঞাপন ঝুলিয়ে রেখে যাওয়া। সুদীপ্ত একবার ফিরোজের হেঁটে যাওয়া দেখলেন। চারপাশে চেয়ে দেখলেন নীলক্ষেত এলাকা তখন প্রায় ফাঁকা। নীলক্ষেত বিল্ডিংকে দেখলেন তার সারা অঙ্গে বসন্তের ক্ষতচিহ্নের মতো বুলেটের দাগ। ইকবাল হলে ঢুকবার মুখে একজনের সঙ্গ পেলেন ফিরোজ, তার পরিচিত এক সাংবাদিক। এই সাংবাদিক ভদ্রলোকের কাছেই ফিরোজ খবর পেলেন দ্য পিপল নেই। সেই অকুতভয় ইংরেজি দৈনিক দ্য পিপল তার সব কিছু সহ আগাগোড়া ভস্মীভূত। ইত্তেফাক ও সংবাদের খবর আগেই পেয়েছিলেন। বর্বরদের যত আক্রোশ যে শিক্ষায়তন ও প্রেসগুলির ওপর, ওরা আমাদের চিন্তাবৃত্তির মেরুদণ্ডটাই ভেঙে দিতে চায় নাকি? সাংবাদিক ভদ্রলোক নিজে থেকেই খবরটা দিলেন। দ্য পিপলের কয়েকজন কর্মী ও সাংবাদিককেও গুলি করে হত্যা করেছে ওরা। আবিদুর রহমান সাহেব? আবিদুর রহমান সাহেবের খবর আমরা এখনও কেউ জানি নে। তবে 25 তারিখে রাত 10টার দিকে কোনো কাজে তিনি বাইরে গিয়েছিলেন। আল্লাহ, তিনি যেন বেঁচে থাকেন। মনে মনে তার দীর্ঘায়ু কামনা করলেন ফিরোজ। কতজনের দীর্ঘজীবনই তো গতকাল থেকে তিনি কামনা করেছেন, কিন্তু তাদের মধ্যে কয়জনেরই বা খোঁজ পেয়েছেন বা খোঁজ নিতে পেরেছেন? একদিন সব হিসেব নিশ্চয়ই পাওয়া যাবে। তখন কি শামসুর রহমানের সেই কবিতার চরণটাই সত্য হবে? সারা বাংলাটাই তখন শহীদ মিনার হয়ে যাবে। তাঁরা দুজনেই কিছুক্ষণ ঘুরে ঘুরে হলটা দেখলেন, কিন্তু দেখবার কিছু ছিল না। এই দিনটিতে ঠিক যেমনটি দেখবেন বলে প্রস্তুত হয়ে আছেন সারা, ইকবাল হল হয়ে আছে ঠিক তেমনি। কোনো ব্যতিক্রম নেই। ঘরে বারান্দায় ইতস্তত পড়ে আছে কয়েকটি সব, কিন্তু সে নেই। হয়তো বেঁচে গেছে। মীনাক্ষীর এক খালাতো ভাই। 24শে মার্চেও হলে ছিল ছেলেটি। তার খোঁজেই বিশেষ করে হলে ঢুকেছেন ফিরোজ। মীনাক্ষী যা হোক একটা সত্য সান্ত্বনা পাবে এখন। সে যে হলের মধ্যেই মারা পড়েনি, সে কথা এখন সত্য বলেই মনে হচ্ছে। অন্তত মীনাক্ষীর শোকাহত চিত্তকে কিছুটা সান্ত্বনা দেওয়া তো যাবে। ছাদের ওপর থেকে শুরু করে একেবারে নিচের তলার ঘরগুলি পর্যন্ত সবটাই যতটা সম্ভব দেখে নেওয়ার চেষ্টা করলেন ফিরোজ, অবশ্য দ্রুত এবং কিছুটা সন্ত্রস্তভাবে। হ্যাঁ, বেশ ভয় করছে। স্ত্রীর ভয়ের ব্যাপার না হলে এখানে তিনি ঢুকতেন না। কি করেছে খবিশগুলো হলটাকে? মাঝে মাঝে 2-1টা ঘরে বই, কাগজ, বিছানাবালি সবকিছু পুড়িয়ে দেওয়ার ছাই ছড়িয়ে আছে। বহু ঘরের জানলা দরজা ভাঙা। দেয়ালের গায়ে কামানের গোলায় তৈরি বিরাট ছিদ্রগুলি তারা দেখলেন হল অফিসের আসবাবপত্র, খাতা, কাগজ, ফাইল কিছুই আর অবশিষ্ট নেই। তার পরিবর্তে গাদা গাদা ছাই শুধু। সমস্ত মনকেই এমনি ছাই করে সেখান থেকে বেরিয়ে এলেন ফিরোজ। সুদীপ্তর খ্যাটে ঢুকে দেখেন তিনি খাচ্ছেন এবং ছোট মেয়ে বেলাকে খাওয়াচ্ছেন। কি আশ্চর্য! এখানে বসে সুদীপ্ত খাচ্ছে। ইকবাল হলের মসজিদের ছাদে পড়ে থাকা সবগুলি এখান থেকে দেখা যাচ্ছে। একটা কাক এসে বসেছে সবের ওপর। এই দৃশ্য সামনে রেখে খাওয়া যায়? কিন্তু ফিরোজ জানতেন না যে সুদীপ্তর ঠিক মাথার ওপরে ছাদে অমন 20-25টা সব পড়ে আছে। নিচে মরে পড়ে আছেন ডক্টর ফজলুর রহমান ও তার ভাগ্নে কাঞ্চন। সুদীপ্ত সবই জানেন, সবই তার চোখের সামনে ভাসছে, আর তিনি খেয়েই যাচ্ছেন। গত সন্ধ্যায় কিন্তু খেতে পারেননি। সামনের মাঠে অচেনা লাশগুলি তার খিদে নষ্ট করেছিল। অমনি আরও অনেক লাশ তিনি আজ দেখেছেন একেবারে কাছ থেকে, এবং দেখতে দেখতেই কি খিদে ফিরে পেয়েছেন। মানুষ কতখানি বিধ্বস্ত হয়ে গেলে এটা সম্ভব, ফিরোজ ভাবলেন। আমিনার সাথে স্বভাবসিদ্ধ কৌতুকটুকুও করলেন না ফিরোজ। আর আমিনাও কেবলই একটা চেয়ার এগিয়ে দিয়ে বললেন, ভাই বসুন। কিন্তু বসতে ইচ্ছে করল না। ফিরোজ ঘুরে ঘুরে ফ্ল্যাটটা দেখলেন। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে রইলেন ইকবাল হলের দিকে। ইকবালের স্বরে পাকিস্তানে বাংলাদেশের স্থান ছিল না, অথচ সেই বাঙালি তাদের দেশে ইকবালের নামে হল বানিয়েছে। না না, এরকে উদারতা বলে না, নিরেট বোকামি এটা। বোকামি করলেই তার খেসারত দিতে হয়, কিন্তু আর না। ভাই চা খান একটু। ফিরোজের চা শেষ হতে হতে সুদীপ্ত খাওয়া শেষ করলেন। 23 নম্বরে এই বোধহয় তার শেষ খাওয়া।
গত পরশু 25শে মার্চের রাতের খাওয়াটাই তার জীবনের শেষ খাওয়া হতে পারত। হয়নি যে সেটা সত্যিই একটা কি দৈব ঘটনা নাকি অর্থহীন ঘটনা? অদ্ভুতভাবে ঘটে যাওয়া অর্থহীন আস্পর্শিক ঘটনার ওপর দৈব ঘটনার ওপর নির্ভরশীল হয়ে যে জীবনকে রক্ষা পেতে হয় তার মূল্য কতটুকু? না, ওই জন্যই তার মূল্য অপরিসীম। কিভাবে কতখানি কতদূর বিস্তৃত অধিলার জীবনের ওপর আমার আছে আমি তা জানি না বলেই তো তার মূল্য আমার কাছে অনেক। সুদীপ্তর জীবনের প্রতি ভালোবাসা সহসা যেন শতধামমুখী শ্রাবণের মেঘ হয়ে উঠল। নতুন মাটির বুকে জীবনের নমান্দক প্রত্যাশায় তার চিত্ত উচ্চারিত হল, বেরিয়ে পড়ো। 36 ঘণ্টার বেশি উপোস থাকার পর বিনা স্নানে দুটো ভাত কিলে নিয়ে বেরুবার জন্য তৈরি হতে 5 মিনিট লাগল না। আর আমিনা, তিনি তো তৈরি হয়েই ছিলেন। তার সামনে প্রশ্ন ছিল কেবলই তো পালিয়ে বাঁচার। কেবলই যেখানে পালানোর প্রশ্ন সেখানে আবার প্রস্তুতির ঘটা। একটা সুটকেসে জামা কাপড়, টাকা কড়ি ও গয়না এবং একটা ব্যাগে গুঁড়ো দুধের টিন, চিনি ও বিস্কিট, এছাড়া আরেকটা সাইড ব্যাগে ছেঁড়া কাপড়ে জোড়ানো কয়েক জোড়া স্যান্ডেল, চিরুনি, দাঁতের মাজন ইত্যাদি কয়েকটা টুকিটাকি জিনিস আর ছোট ট্রানজিস্টার সেট। আমিনার ক্যারাভান প্রস্তুত। মাত্র এই নিয়ে যদি চলে তো এত কিছু নিয়ে এতদিন কি ছেলাখেলা করেছেন? বেরুবার মুখে সুদীপ্ত একবার ড্রয়িং রুমে গিয়ে রবীন্দ্রনাথের ছবিখানার দিকে তাকালেন, বইয়ের আলমারির কাছে একবার দাঁড়ালেন। সহসা মনে পড়ল বারান্দার টবে ফুল গাছগুলির কথা। আমিনা তখন ঘরে তালা দিয়ে ফেলেছেন। চাবি চেয়ে নিয়ে ছুটলেন বাথরুমে। পরপর কয়েক বালতি জল এনে ঢাললেন গাছগুলির গোড়ায়। কতদিন আর ফেরা হবে না ঘরে, ততদিনেরা কে কেমন থাকবে? এই গাছগুলি, আলমারিতে ওই বইগুলির দিকে শেষবারের মতো তাকালেন সুদীপ্ত। একজন করুণ রিক্ত ভিখারির দৃষ্টি তার চোখে। এদের কাউকে সঙ্গে নেওয়া যায় না? কিছুই সঙ্গে নেওয়া গেল না। আমিনার তাড়া খেয়ে আবার ছুটলেন উত্তরের বারান্দায়। আর একবার গাছগুলিকে দেখলেন। এত বিভীষিকার মধ্যেও কি সুন্দর একটি গোলাপ ফুটেছে। বন্ধুর শেষদান গোলাপটিকে তুলে নিয়ে সুদীপ্ত বুকে ঠেকালেন। কেউ দেখল তো না? পেছন ফিরে দেখেন বেলা এসে দাঁড়িয়েছে তার কাছে। আব্বু, আমি নেব। হ্যাঁ মা, তোমার জন্যই তো। বেলার এক হাতে ফুল দিয়ে অন্য হাতটি ধরে ধীরে ধীরে বেরিয়ে এলেন সুদীপ্ত। আর আমিনা, তার এত সবের বালাই নেই। তার রান্নাঘরে এখনও 5টা মাগুর মাছ জীবানো আছে হাঁড়িতে। আছে সজনে খাড়া, বেগুন, টমেটো, বিবিধ মশলাপাতি আর চাল ডাল তো বটেই। একবারও তিনি কোনো কিছুর কথা ভাবলেন না। একটা সাইড ব্যাগ ঘাড়ে ঝুলিয়ে সুটকেসটা হাতে নিলেন এবং অন্য ব্যাগটা নিতে বললেন বড় ছেলে অনন্তকে। বোধহয় মনে মনে সুদীপ্তর কাণ্ডজ্ঞানহীনতায় ক্ষুব্ধ হয়েছিলেন। এই অভিশপ্ত বাড়িতে এখুনি কি ঘটে তার ঠিক আছে, আর উনি এখন গাছে পানি ঢালতে বসলেন। ফুল নিয়ে উচ্ছ্বসিত হওয়ার এইটে সময় নাকি? বেশ, তো ফুল নিয়েই তোমরা থাকো, বাক্স প্যাটটা আমিই বইব। ফিরোজ হয়তো ব্যাপারটা কিছু আজ করে থাকবেন। তিনি আমিনার হাত থেকে সুটকেসটা একরকম ছিনিয়ে নিলেন। আমাকেও আপনাদের কিছু কাজে লাগতে দিন, এত অকর্মণ্য ভাবছেন কেন? তারা নিচে নেমে এলেন। নিচে দুজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়েছিল একটা অ্যাম্বুলেন্স এবং আরও একটা গাড়ি। ডক্টর ফজলুর রহমানকে তার আত্মীয়রা নিতে এসেছেন। সহসা নিজেকে অত্যন্ত অপরাধী মনে হল সুদীপ্তর। ডক্টর রহমানের আত্মীয়দের কাছে কেবলই খবর পাঠিয়ে তারা কর্তব্য সমাধা করেছিলেন। আর কিছু কি কৃত্য নাকি ছিল? সারা নীলক্ষেত এলাকার সকলের অপরাধ নিজের ঘাড়ে নিয়ে নীরবে মাথা নত করলেন সুদীপ্ত। উপস্থিত আগন্তুকদ্বয়ের একজন ফিরোজকে চিনতেন। তিনি বিস্ময় প্রকাশ করলেন, আপনি এখনও আছেন ঢাকায়? ইহাইহার গত সন্ধ্যার বেতার ভোক্তার পর সত্যিই আওয়ামী লীগের কোনো সক্রিয় সদস্যের পক্ষে আর পাক কবলিত এলাকা নিরাপদ নয়। কিন্তু এই মুহূর্তেই ফিরোজ নিজের নিরাপত্তার কথা ভাবছিলেন না। দেশের এত মানুষ ওরা মারল, এর কোনো একটা প্রতিশোধ গ্রহণ করা কি এতই অসম্ভব? কাকে ওরা ছেড়ে কথা বলেছে? বস্তির সাধারণ মানুষ থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অবধি সর্বশ্রেণীর মানুষের প্রতি ওদের সমান আক্রোশ। অতএব কেবলই আওয়ামী লীগার গোলে বিশেষ করে কোনো বিপদ অনুভব করার কারণ তো এখনও তিনি দেখতে পাচ্ছেন না। তিনি বললেন, এই প্রশ্ন তো আমিও আপনাকে করতে পারি। ওদের খায়েশ তো দেখছি সকলকেই নির্মূল করার। এটা ঠিক বলেছেন, কিন্তু শয়তানের খায়েশ এবার মেটাতে হবে ভালো করে। দরকার হলে ওপারে চলে গিয়ে সেখান থেকে ভালো করে তৈরি হয়ে এসে বেটাদের বাঙালি হত্যার খায়েশ মেটাতে হবে। দরকার হলে ওপারে যেটা হবে একটা মত। আরেকটা মতও ছিল, সেটা তৃতীয় কণ্ঠে শোনা গেল। খদ্দরের পাঞ্জাবি পরা ছিপছিপে দৃঢ় চেহারার ভদ্রলোকটি বললেন, যা কিছু করতে হবে দেশের অভ্যন্তরে থেকে, দেশকে মুক্ত করার জন্য। দেশ ছেড়ে পালানোতে আমরা বিশ্বাসী নই। দুটি মত পরস্পর বিরোধী, কিন্তু তাহলেও তর্কের অবকাশ বা ইচ্ছা কোনোটাই কারোর ছিল না। সঙ্গের লোকজন লাশ আনতে গেছেন উপরে, তারা তাদের অপেক্ষায় আছেন, এবং মানসিক অবস্থার যে স্তরে আছেন তাতে একটা মন্তব্যের অতিরিক্ত কিছু সাধ্য তাদের ছিল না। তাছাড়াও বিশ্বাস অবিশ্বাস নিয়ে কোনো কিছু ভাবার অবকাশ তখন সাধারণ মানুষের নাকি ছিল? প্রাণভয়ে ভীত মানুষ যে যে দিক পেরেছে পালিয়েছে। কোথায় কোন দিকে পালাচ্ছি সে বিবেচনাও তারা বহু ক্ষেত্রে করেনি। নীলক্ষেত আবাসিক এলাকা ছেড়ে বেরুগার সময় সদর রাস্তায় তারা ডক্টর খালেকের গাড়ির মুখোমুখি হলেন। সুদীপ্তকে দেখে হাত ইশারায় গাড়ি থামাতে বললেন ডক্টর খালেক। দুটো গাড়ি পাশাপাশি হতেই খালেক সাহেব গলা বাড়িয়ে দিলেন। অগোধাতে এদিক থেকেও যতটা সম্ভব গলা বাড়াতে হলো সুদীপ্তকেও। কিন্তু ডক্টর খালেক নিচের কথা কিছু বললেন না। তার ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়েছেন, ভাবি ও ভাইজিদের সন্ধান এখনো পাননি, সেসব কথাও চেপে গেলেন।
অবশ্য কয়েকদিন পরে খালেক সাহেবের মুখেই সুদীপ্ত সব শুনেছিলেন, কিন্তু এখানে আজ শুনলেন ছোট্ট একটি প্রশ্ন। আপনার খবর কি? কোনো মতো বেঁচে গেছি, তবে ডক্টর ফজলুর রহমান বাঁচেননি। ছাদের উপর বস্তির লোক মারা গেছে, বিস্তর। সারা 23 নম্বর একেবারে তছনছ করে। আশ্চর্য! ডক্টর খালেক ইতিপূর্বেই এসব শুনেছেন। তিনি মন্তব্য করলেন, আপনাদের দুর্ভাগ্যের কারণ হচ্ছে আপনাদের বিল্ডিংয়ের ছাদে ওঠে একজন ইপিআর আমাদের পাক বাহিনীর উপর গুলি করেছিল। আমাদের কথাটা খট করে কানে বাজল সুদীপ্তর, ফিরোজেরও। পাকবাহিনী এখনো আমাদের। কপালে দুঃখ তাহলে এখনো কিছু আছে। ফিরোজ খালেকের অপরিচিত হলেও এ কথা শুনে চুপ থাকতে পারলেন না। সরাসরি দৃঢ়স্বরে প্রতিবাদ জানালেন। কে বললে আপনাকে এ কথা? প্রত্যক্ষদর্শীর মুখে শোনা। তিনি নিজে দেখেছেন ছাদে একটা ইপিআর লাশ পড়ে থাকতে। আমিও তো নিজে গিয়েছিলাম ছাদে। সুদীপ্ত সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ওই রকম কিছু তো দেখিনি। আপনি চিলেকোঠার ছাদে উঠেছিলেন, সেইখানে ছিল। কি ঘরেল রে বাবা! সাধারণত চিলেকোঠার ছাদে কেউ উঠবে না, অতএব ওইভাবে সাজানো হয়েছে গল্পটাকে। কিন্তু সুদীপ্ত সেখানেও যে উঠে দেখেছেন, সেখানে ছিল সেই বাপ ছেলে একসাথে। বাপ তার বুকের নিচে লুকিয়ে বাঁচাতে চেয়েছিলেন আপন প্রাণপ্রিয় পুত্রকে। নিজের শরীরকে ঢালের মতো করে ছড়িয়ে দিয়েছিলেন পুত্রের উপর। সেই অবস্থাতেই গুলিবিদ্ধ হয়েছেন তারা। গুলি বাপের শরীর ভেদ করে গিয়ে ঢুকেছে ছেলের বুকে। সুদীপ্ত যখন দেখেন, তখনও বাপ বুকে জড়িয়ে আছেন ছেলেকে। সেই দৃশ্য সামান্য ঘণ্টা আগে দেখা। ওদেরই কেউ ইপিআরের লোক নাকি? সুদীপ্ত হতবাক হয়েছিলেন বিস্ময়ে, এবং বিস্ময় কাটিয়ে কিছু বলার আগেই ডক্টর খালেক পুনরায় বলে উঠলেন, যেখানে সেনাবাহিনীকে প্রতিরোধ করা হয়েছে, কেবল সেখানেই তারা হামলা করেছে। সেনাবাহিনীকে সেজন্য বিশেষ দোষ দেওয়া যায় না। তাই নাকি? ফিরোজ বললেন, ইকবাল হল, জগন্নাথ হলের ছাত্ররাও সেনাবাহিনীকে বাধা দিয়েছিল নাকি? তারা লাঠি নিয়ে তাড়া করেছিল বুঝি? ফিরোজের ব্যঙ্গোক্তি খালেক সাহেব গায়ে মাখলেন না, অথবা তা বুঝবার বোধই তার নেই। তিনি বলে উঠলেন, ওরে বাবা, কি যে বলেন! রাইফেল, হাতবোমা, অ্যাসিড, বাব এইসবের ডিপে ছিল ওই দুটি হল। মর্টারও ছিল কিছু কিছু। সেনাবাহিনী হল থেকে সেসব উদ্ধার করেছে। কোনো অপরিচিত ব্যক্তিকে সহসা কোনো কড়া কথা শোনানো যায় না, অন্তত ফিরোজ পারেন না শোনাতে। কণ্ঠে প্রবল বিরক্তি প্রকাশ করে তিনি শুধু বললেন, এইসব গাঁজা বিশ্বাস করতে বলেন? বলেই গাড়িতে স্টার্ট দিলেন। নিউ মার্কেটের চৌমাথার মোড়ে তাদের গতিরুদ্ধ হল। সামনের 2-3খানা গাড়ি দুজন পাকিস্তানি সৈনিকের নির্দেশে দাঁড়িয়ে গেছে। অগত্যা তাদেরকেও দাঁড়াতে হল। পেছনে এসে পরপর দাঁড়ালো কয়েকটি গাড়ি। অতঃপর সৈনিক দুজন এসে প্রত্যেক গাড়ি থেকে পুরুষ আরোহীদের নামাতে শুরু করল। অগত্যা নামতে হল সুদীপ্ত ও ফিরোজকেও। সকলকে সার করে দাঁড় করালো তারা রাস্তার পাশে। প্রায় 20-25 জন। একজন সৈনিক এসে গুনতে শুরু করল, 1, 2, 3, 11, 12। ব্যাস, আর দরকার নেই। এই 12 জন বাদে আর সবাই গাড়িতে গিয়ে উঠো। সুদীপ্ত ছিলেন 13 নম্বরে, 14তে ফিরোজ। অতএব রেহাই পেয়ে তারা চলে এলেন। কিন্তু ওই 12 জন, তুম লোগ রাস্তার জঞ্জাল সাফা করো। গাড়ি হাঁকিয়ে চলা মানুষ, কে কোন মর্যাদার লোক কে জানে। সবকে এখন রাস্তার জঞ্জাল সাফ করতে হবে। পায়ে হাঁটা মানুষের সংখ্যা কিছুক্ষণ আগে অনেক ছিল, এখন যথেষ্ট কম, এবং এখনই ওদের খেয়াল হয়েছে রাস্তার জঞ্জাল সাফ করতে হবে। জঞ্জাল সাফ মানে সেই মাজার ভেঙে ফেলতে হবে। মাজার? কয়েকদিন আগে সুদীপ্ত মাজার দেখেছিলেন। সন্ধ্যার দিকে নিউ মার্কেটে যাচ্ছিলেন সামান্য কেনাকাটার জন্য। মোড়ের ভিড়টাকে তিনি ঠিকই লক্ষ্য করেছিলেন, কিন্তু চিরকালের অভ্যেস মতোই ভিড় এড়িয়ে অন্যদিকে সরে যাচ্ছিলেন। সহসা কানে এলো, আপনারা মাজারে যে যা পারেন দান করে যাবেন। এই রাস্তার মাঝখানে মাজার? অগত্যা দাঁড়াতে হল। ভিড়ের কাছে এগিয়ে দেখেন, সত্যি সত্যি চৌরাস্তার ঠিক কেন্দ্রস্থলে পাশাপাশি দুটো কবর। বালি আর ইট পাথর সংগ্রহ করে সত্যিকার কবরের মতো করেই বানানো হয়েছে। তার উপর শক্ত কাগজের দুটো সাইনবোর্ড, একটাতে নাম লেখা ইয়াহিয়া খানে, অন্যটাতে জুলফিকার আলী ভুট্টোর। একটা লোককে, বোধহয় সে ফকির হবে, সেবায়েত সাজানো হয়েছে। সে মাঝে মাঝে চিৎকার করছে, আপনারা যে যা পারেন মাজারে দান করে যাবেন। বাহ, কৌতুকটা জমিয়েছে বেশ তো। এ না হলে বাঙালি। গুপ্তকবি ঠিকই লিখে গেছেন, এত ভঙ্গ বঙ্গদেশ
তবু রঙ্গ ভরা। সেদিন ভারী পুলকিত হয়েছিলেন সুদীপ্ত। আজ সকালে সদ্য ঘুম ছাড়া শয্যায় সেদিনের কথা সুদীপ্তর মনে হল। সেই মাজার সাফা করার জন্য গতকাল গাড়ি থেকে নামিয়ে কাজে লাগানো হয়েছিল ভদ্রলোকদেরকে। কুলিমজুর লাগানো যেত না? কিয়া বাত, কাজে লাগানো হয়েছে বাঙালিকে, তারই মধ্যে আবার ভদ্রলোক কুলিমজুর ভেদাভেদ করতে হবে নাকি? কথাটা সুদীপ্ত গতকালই গাড়িতে এসে ফিরোজের কাছে তুলেছিলেন। মানুষের কার কি মর্যাদা সেটা বিচার না করেই? কি যে বলো! সুদীপ্তকে কথা শেষ না করতে দিয়ে ফিরোজ বলে উঠেছিলেন, জানো না, রক্তপায়দের কাছে সব মানুষই সমান।